जी जी सर। ওকে ওকে আমার স্ক্রিনটা তোমাদের সাথে শেয়ার দিলাম, দেখতে পাচ্ছ কি? जी ওকে, সো আজকে আমরা বলছি আজকে আমরা দুটো এক্সপেরিমেন্টের থিওরিটা পড়বো, আর এক্সপেরিমেন্টগুলো কি ল্যাবে গিয়ে পরে ঈদের পরে করব, তাই তো? তাই না বলছিলাম? जी सर তাই বলছিলেন। আচ্ছা, সো আমাদের কত নাম্বার এক্সপেরিমেন্ট হবে বলো তো আজকে? 7 আর 8 মনে হয়। এই 7 করে ফেলছি, স্যার 8 আর 8 এন্ড 9 আমরা আজকে থিওরিটা দেখব। আচ্ছা, 8 নাম্বার এক্সপেরিমেন্টের নাম হচ্ছে স্ট্যাটিক বেন্ডিং টেস্ট অফ টিম্বার বিম। বিম চিনো তো? এই যে তোমার ছাদের নিচে একদম বরাবর নিচে যেটা থাকে, যেটা হরাইজন্টালি থাকে সেটা হচ্ছে বিম, আর যেটা ভার্টিক্যালি থাকে ওইটা কি? এটা হলো বিম। কলাম। হ্যাঁ, আর যেটা ভার্টিক্যালি থাকে এটা হচ্ছে কলাম। সো কলাম আমরা করব 10 নম্বরে। হ্যাঁ, আজকে আমরা করব বিমের এক্সপেরিমেন্ট। 10 নম্বর এক্সপেরিমেন্টটা থাকবে কিন্তু কলামের। আর আজকে করব বিমের এক্সপেরিমেন্ট। একটা কাঠের বিম, ছোট্ট একটা কাঠের বিমের এক্সপেরিমেন্ট করব। তার আগে একটু টুকটাক থিওরি পড়তে হবে। যেমন প্রথম যে জিনিস নিয়ে আমি কথা বলবো সেটা হচ্ছে নেভিয়ার হাইপোথিসিস। আমার মনে হয় না, দুঃখিত, আমার মনে হয় তোমরা পড়ছো কিনা, দেখছো কিনা অলরেডি, এই কি জানি SM1 বা SM2 তে। আচ্ছা, দেখলেও আমি একটু বলি, আমি একটু সহজ করে বলতেছি, একটু শুনো। হাইপোথিসিস তো বুঝো, হাইপোথিসিস হচ্ছে এমন কোন থিওরি যেটা প্রমাণ করা সম্ভব হয় না এখনো, কিন্তু ধরে নেওয়া হচ্ছে যে এরকমই হয়, এটাকে হাইপোথিসিস বলে। এখনো প্রমাণ করতে পারিনি, কিন্তু ধরে নেওয়া হচ্ছে যে এরকমই হয়। সো নেভিয়ার সাহেব উনি এরকম একটা থিওরি দিয়েছেন, হাইপোথিসিস দিয়েছেন আর কি, প্রমাণ করতে পারেন নাই কিন্তু বলছেন এই বিম সম্পর্কে। তো সেটা কি সেটা আমি একটু বলি। ধরো এটা একটা বিম, আমি আঁকতেছি, দেখতে পাচ্ছ তো? দেখা যাচ্ছে? जी सर জি স্যার। আচ্ছা, সো এটা একটা বিম এবং মাঝখানে যেটা আঁকলাম এটা কি বলো? নিউট্রাল অ্যাক্সিস। হ্যাঁ, এই যে মাঝখানে আঁকলাম এটা নিউট্রাল অ্যাক্সিস। সো এখন এই বিমটাকে তুমি যদি এরকম ছোট ছোট ক্রস সেকশনে ভাগ করো, কতগুলো ক্রস সেকশন, চিন্তা করো, ভাগ করা লাগবে না, চিন্তা করো, এরকম ধরে নিলাম। এবং দেখো এই ক্রস সেকশন প্রত্যেকটা, এরা কিন্তু একই সমতলে আছে, একই প্লেন, যেটাকে বলি প্লেন, একই সমতলে আছে। একটা আরেকটার সাথে, এটা একটা ক্রস সেকশন, সে পাশের ক্রস সেকশনের সাথে প্যারালাল। আর ক্রস সেকশন গুলা কিন্তু নিউট্রাল অ্যাক্সিসের সাথে কি দেখো 90 ডিগ্রি করে আছে, রাইট অ্যাঙ্গেলে আছে, লোডহীন অবস্থায়, মানে তার উপর কোনো লোড দেয়া হয়নি। তাইলে কি দেখলাম যে কতগুলা ক্রস সেকশন তারা একই সমতলে আছে, একে অন্যের সাথে প্যারালালে আছে, এবং তারা নিউট্রাল অ্যাক্সিসের সাথে কি করে আছে? পারপেন্ডিকুলার অবস্থায় আছে, রাইট অ্যাঙ্গেল করে আছে। আমি দিলাম এখানে লোড, লোড দেওয়ার ফলে কি হবে? বেচারার চেহারা কিন্তু এরকম হয়ে যাবে, তাই না? নিচের দিকে একটু বেঁকে যাবে। এদিকে এদিকে সাপোর্ট আছে তো, এখানে সাপোর্ট আছে, এখানে সাপোর্ট আছে, এখানে আর বাঁকতে পারবে না, মাঝখান দিয়ে বেঁকে এই অবস্থায় চলে আসবে। সো এখন দেখো ওই যে আমি ক্রস সেকশন গুলো আঁকছি সেগুলোর অবস্থা কিন্তু এখন এরকম হয়ে গেছে। সো তোমার দেখে মনে হচ্ছে যে প্রত্যেকটা কি হয়ে গেল? অ্যাঙ্গেল হয়ে গেল না, একটু কার্ভ হয়ে গেল। হ্যাঁ, সো এখন তোমার মনে হইতে পারে যে আমরা যখন লোড দেই নাই তখন কিন্তু প্রত্যেকটা একই সমতলে ছিল, এখনো কি একই সমতলে আছে? নিবিড় সাহেব বলছেন যে এখনো তারা একই সমতলে থাকবে, তলটা চেঞ্জ হবে না। একটা নিজের তল ছাড়া আগের তল ছাড়া অন্য কোনো তলে চলে যাবে না, অন্য কোনো সারফেসে যাবে না, একই সমতলে থাকবে। এবং এখনো তারা ওই যে এখানে যে নিউট্রাল অ্যাক্সিসের সাথে তারা পারপেন্ডিকুলার অবস্থায় ছিল, রাইট অ্যাঙ্গেলে ছিল, বলছে প্রত্যেকটা ক্রস সেকশন এখনো কিন্তু নিউট্রাল অ্যাক্সিসের সাথে রাইট অ্যাঙ্গেলে থাকবে, কারণ নিউট্রাল অ্যাক্সিসটা এখন কিন্তু একটু ডাইনে বাই উপরে নিচে সরে যাইতে পারে। নিউট্রাল অ্যাক্সিস আগের জায়গায় থাকবে না, সে সরে যাইতে পারে, এবং এমন ভাবে সরে যাইতে পারবে তাতে আগের যে ক্রস সেকশন গুলো লোডের আগে
তারা এখনো ওই নিউট্রাল অ্যাক্সিসের সাথে 90 ডিগ্রি অ্যাঙ্গেল করেই থাকবে। বুঝতে পারছি? তার মানে লোড দেওয়ার পরে আগে যে তলে ছিল একই তলে থাকবে, লোড দেওয়ার আগে নিউট্রাল অ্যাক্সিসের সাথে 90 ডিগ্রি থাকলে এখনো নিউট্রাল অ্যাক্সিসের সাথে 90 ডিগ্রি থাকবে। তবে নিউট্রাল অ্যাক্সিসটা কি আগের জায়গায় থাকবে না অন্য জায়গায় চলে যেতে পারে? অন্য জায়গায় চলে যেতে পারে, উপরে বা নিচে নেমে যেতে পারে। এটা একটা ব্যাপার। এবং আরেকটা ব্যাপার হলো, এখন দেখো এই যে ছোট ছোট ক্রস সেকশন গুলা, এই জায়গায় কিন্তু তারা শুধু প্লেন। এখন এখান থেকে তুমি সেন্টার লাইন টানা সোজা উপরে উঠে যাবে, হ্যাঁ, একটা লাইন টানা সোজা উপরে উঠে যাবে, তাই না? কিন্তু এখন যে বেঁকে গেল, এখন বেঁকে গেলে দেখো এখান থেকে যদি পারপেন্ডিকুলার লাইন টানো, পারপেন্ডিকুলার লাইন টানলে কিন্তু সেটা একটা অ্যাঙ্গেল হয়ে যাবে, এখান থেকে লাইন টানা অ্যাঙ্গেল হয়ে যাবে। এবং প্রত্যেকটা থেকে লাইন টানলে দেখা যাবে এরা কোনো একটা সাধারণ বিন্দুতে মিলে যাবে। এই বিন্দুকে আমরা বলি, এখানে লেখা আছে কিনা, হ্যাঁ, কমন সেন্টার অফ কার্ভেচার। এই যে প্রত্যেকটা একটা কার্ভের অংশ হয়ে যাইতেছে না, একটা বৃত্তের অংশ হয়ে যাইতেছে, কার্ভ হয়ে যাইতেছে, সো এদের তো একটা সেন্টারের মতো থাকবে এবং দেখা যাবে যে প্রত্যেকের সেন্টার কিন্তু একই। এইটা আরেকটা ব্যাপার। সো এই হইলো মোটামুটি নেভিয়ার হাইপোথেসিস, যে যেই ক্রস সেকশন গুলো প্লেন ছিল এগুলা লোড দেওয়ার পরেও প্লেন থাকবে, নিউট্রাল অ্যাক্সিসের সাথে পারপেন্ডিকুলার থাকলে লোড দেওয়ার পরেও পারপেন্ডিকুলার থাকবে, নিউট্রাল অ্যাক্সিসটা সরে যাইতে পারে। আর প্রত্যেকের, যদি তুমি একটা কার্ভের একটা বৃত্তের অংশ হিসেবে কল্পনা করো, সো সেই বৃত্তের সেন্টার থাকে, তুমি যদি হইলো এদের থেকে হইলো পারপেন্ডিকুলার লাইন টানো, লাইন টানলে দেখা যাবে যে তারা একটা পয়েন্ট বিন্দু, একটা কমন পয়েন্টে মিলে যাবে, সেই পয়েন্টের নাম হচ্ছে সেন্টার অফ কার্ভেচার, এবং প্রত্যেকের ওই সেন্টার অফ কার্ভেচারটা একই থাকবে। এই হইল নেভিয়ার হাইপোথিসিস। এখন আমাদের এই এক্সপেরিমেন্টে এটা খুব বেশি লাগবে, খুব বেশি না, অল্প একটু আমাদের এখানে লাগবে, সেটা হচ্ছে ফর্মুলাটা ডিরাইভেশন করার জন্য। তোমাদের এই ফর্মুলেশন ডিরাইভেশন শিখতে হবে না, আমি দেখাই দিব, এটা মুখস্থ করতে হবে না, কারণ পরীক্ষায় ফর্মুলা ডিরাইভেশন আসবে না, তোমার আলটিমেটলি ফর্মুলাটা মনে রাখতে হবে, কিন্তু দেখলে তুমি বুঝতে পারবা। ধরো এখানে এই যে গত পেজে যে ছবিটা ছিল, ওই ছবিটা আমি আঁকছি। এখানে কি আঁকছি, ওই যে বলছি কমন পয়েন্ট অফ কার্ভেচার হইলো এটা। তুমি যখন লোড দেওয়া নাই তখনকার নিউট্রাল অ্যাক্সিস হলো এটা, আর লোড দেওয়ার কারণে বলছিলাম যে নিউট্রাল অ্যাক্সিস সরে যাবে, সে সরে দেখো এই জায়গায় চলে আসছে। সো যখন লোড দেওয়া নাই তখন এই সেন্টার পয়েন্ট থেকে নিউট্রাল অ্যাক্সিস পর্যন্ত ডিস্টেন্স ছিল এই যে আর, আর যখন লোড দিছ তখন কিন্তু নিউট্রাল অ্যাক্সিসটা আগের জায়গা থেকে আরো ওয়াই ডিস্টেন্স নিচের দিকে সরে গেছে, এই যে দেখো ওয়াই। এখন আমরা যদি স্ট্রেনের সংজ্ঞা পড়ি, স্ট্রেনের সংজ্ঞা কি, যেটুক ডিফ্লেকশন হয়েছে ডিভাইডেড বাই আগের অরিজিনাল লেন্থটা, তাহলে সেটা ওয়াই বাই আর হয় না, বলো? জি স্যার। ওকে, সো আবার আমরা কি জানি, আমরা জানি মডুলাস অফ ইলাস্টিসিটি কি, স্ট্রেস বাই স্ট্রেন। তাইলে স্ট্রেস ইকুয়ালস টু কি হয়, স্ট্রেন, এটারে যদি আমি কি দিয়ে গুণ দিয়ে দিই, মডুলাস অফ ইলাস্টিসিটি দিয়ে গুণ দিয়ে দিই। সো দেখো, তার মানে এই স্ট্রেন একটু আগে আমরা কত পাইছি, ওয়াই বাই আর, এবং তারে গুণ হয়ে যাবে ইকুয়ালস টু কি, ওয়াই বাই আর মাল্টিপ্লাই বাই ই। তাহলে কি হয়ে যাবে, সিগমা ইকুয়ালস টু ই ওয়াই বাই আর হয়ে যাবে না? এই ফর্মুলা হয়ে যাবে না? জি স্যার। বুঝছো তো? স্যার, হ্যাঁ বলো। কিন্তু যে ড্রয়িংটা দেখাইলেন, ওই ড্রয়িং এ যে আর এর থেকে যে ওয়াই নিচের দিকে নামছে, এখানে ওয়াই এর আগে মাইনাস কেন দিছে? ওই জন্যই তো বললাম নিচের দিকে নামছে বলে মাইনাস দেওয়া হয়েছে। ও, কিন্তু সূত্রে মাইনাস বসবে না? না, সূত্রে মাইনাস আমার দরকার নাই। আমরা তো তোমার ওই যে যখন স্ট্রেন ক্যালকুলেশন করছি, কখনো কখনো তো কম্প্রেশন দিছি তখন ছোট হয়ে গেছে, কখনো টেনশন দিছি বড় হয়ে গেছে, তার থেকে আমরা প্লাস মাইনাস কনসিডার করছি না না। পরে আমরা অন্য কেসে কনসিডার করব, এখানে আমাদের দরকার নেই। আচ্ছা। সো এটা এটুক তো বুঝছি, এখানে যে স্ট্রেসের ফর্মুলাটা আসছে সেটা হচ্ছে ই ওয়াই ডিভাইড বাই আর, যেখানে ইটা কি বলো, এটা কি মডুলাস অফ ইলাস্টিসিটি। ইলাস্টিসিটি, ওয়াইটা কি, ওয়াইটা হচ্ছে ওই যে যেটুক সংকোচন বা প্রসারণ, মানে নিউট্রাল অ্যাক্সিস যেটুক সরে গেছে আর কি, মানে স্ট্রেন যেটুক হয়েছে সেইটুক। আর আরটা কি, আরটা হইলো তোমার ওই যে অরিজিনাল লেন্থ যেটুক ছিল সেটুক। ঠিক আছে, এখন এই স্ট্রেসের আরেকটা ফর্মুলা আছে, সেটা হচ্ছে এম ওয়াই বাই আই, এটা হচ্ছে মোমেন্টের সাপেক্ষে। এই ফর্মুলা তোমরা দেখছো কিনা আমি জানি না, দেখছো এই ফর্মুলা? জি স্যার, SM1। হ্যাঁ দেখছো, এটা হচ্ছে যদি আমি মোমেন্ট জানি এবং নিউট্রাল অ্যাক্সিস থেকে ডিস্টেন্স জানি আর হচ্ছে মোমেন্ট অফ ইনার্শিয়া জানি, সেখান থেকে কিন্তু আমি স্ট্রেস বাইর করতে পারি। যে
একটা সেকশনের, হ্যাঁ ধরো এই একটা ওই যে বিমটারে কেটে এরকম একটা সেকশন নিলাম, সেই সেকশনের এটা হলো নিউট্রাল অ্যাক্সিস ধরে নিলাম। সো ধরো টপ থেকে নিউট্রাল অ্যাক্সিসের ডিসটেন্স যদি ওয়াই হয়, তারপর এই সেকশনের যদি এটা যদি বি হয় আর হাইট যদি এইচ হয়, তাহলে আই কত হবে বলো? বি এইচ কিউব বাই 12, তাই হবে না? হ্যাঁ। আর হইলো এই যে এটারে যদি আমরা আঁকি ধরো তার উপরে যে এরকম আর কি, তার উপর লোড দিলাম, লোড দিলে সে মুভমেন্ট ফেস করবে না, সেই মুভমেন্টটা যদি আমরা ক্যালকুলেট করতে পারি যে কোনো পয়েন্টে, তখন স্ট্রেস কত সেই পয়েন্টে সেটা এই ফর্মুলা দিয়ে বের করা যায়। সো ওইটুকু আমাদের জানার দরকার নেই, আমাদের জাস্ট মনে রাখতে হবে এই ফর্মুলাটা। সো একটু আগে একটা ফর্মুলা পাইছি কি, সিগমা ইকুয়ালস টু ই ওয়াই ডিভাইডেড বাই আর, তাই না? ওই একটা ফর্মুলা পাইছি। এখন আবার পাইলাম সিগমা ইকুয়ালস টু কি এম, এখানে কি ই ওয়াই ছিল? জি স্যার। হ্যাঁ, ই ওয়াই বাই আর, এবং এখন কি পাচ্ছি? আচ্ছা এম দুটো ওয়াই my বাই by I, এখন পাচ্ছি আবার এম ওয়াই বাই আর। আচ্ছা একটু আগে আরেকটা জিনিস পাইছিলাম, সেটা কি এপসাইলন my ইকুয়ালস, by I, আচ্ছা ওইটা বাদ দাও, এর আগে যেটা পাইছিলাম এপসাইলন ইকুয়ালস টু কি পাইছিলাম, এই সিগমা ইকুয়ালস টু কি পাইছিলাম, ই এপসাইলন ই, হুম। তাই তো পাইছিলাম না? জি স্যার। হ্যাঁ। সো এইখানে সিগমা ইকুয়ালস টু এপসাইলন ই, আবার এখন আবার সিগমা ইকুয়ালস টু কি পাইলাম, এম ওয়াই বাই আই, নাকি এই যে এখানে? জি স্যার। হ্যাঁ। এখন দুইটাকে তুমি যদি একটু এই যে ক্রস মাল্টিপ্লিকেশন করো, আলটিমেটলি আসে এই যে এই ফর্মুলাটা আসে, ই ইকুয়ালস টু এম ওয়াই ডিভাইড বাই আই এপসাইলন। আমাদের আসলে এই ফর্মুলাটা মনে রাখতে হবে আমাদের এই এক্সপেরিমেন্টের ক্যালকুলেশনের জন্য। ঠিক আছে, এই ফর্মুলাটা আমরা মনে রাখবো যে মডুলাস, তাই কোনটা কি বলো, ই মানে কি? মডুলাস অফ ইলাস্টিসিটি, ওকে, এম ইকুয়ালস টু কি? মোমেন্ট। মোমেন্ট। ওয়াই ইকুয়ালস টু কি? নিউট্রাল অ্যাক্সিস পর্যন্ত ডিস্টেন্স। হ্যাঁ নিউট্রাল অ্যাক্সিস, হ্যাঁ কি ডিসটেন্স, হ্যাঁ। আইটা কি? মোমেন্ট অফ ইনারশিয়া। আর আর এপসাইলনটা ই কি? হলো স্ট্রেন। স্ট্রেন। ওকে। সো এই ফর্মুলাটা মনে রাখতে হবে, হ্যাঁ পরীক্ষার প্রবলেম আসলেও কিন্তু এই ফর্মুলা মনে রাখতে হবে, মনে থাকবে না, সহজ ফর্মুলা কিন্তু, এম ওয়াই ডিভাইড বাই আই এপসাইলন। ঠিক আছে, আই ম্যাক্স। আচ্ছা সেটা আমরা পরে ক্যালকুলেশনে দেখবো, সমস্যা নেই। ওকে, সো এখন আসি আরেকটা জিনিস দেখাই তোমাদেরকে, 2 পয়েন্ট লোডিং। হ্যাঁ, ধরো আমার এরকম একটা বিম আছে, সো এখানে লোড, এখানে সাপোর্ট, এখানে সাপোর্ট, হ্যাঁ এটা হচ্ছে তার মাঝখান বরাবর, একদম মাঝখান বরাবর। হ্যাঁ, এখানে আমি একটা লোড দিলাম, এটাকে কি লোড বলো তোমরা বলো তো? পয়েন্ট লোডিং, তাই না? জি পয়েন্ট স্যার। লোডিং, এবং এটা হচ্ছে একটা পয়েন্টে কাজ করে, তার মানে কি সিঙ্গেল পয়েন্ট লোডিং, তাই না? তাই তো, সিঙ্গেল পয়েন্ট, একটা পয়েন্টে কাজ করতেছে না সেটা? সিঙ্গেল হ্যাঁ, পয়েন্ট। হ্যাঁ সিঙ্গেল পয়েন্ট। এখন আমি যদি এই লোডটাকে এরকম করি, যে লোডটা এখানে না দিয়ে, কোথায় গেল আমার ইরেজার, দেখতে তো পাচ্ছি না, আচ্ছা পাশে আঁকি, আমি এইখানে ঠিক না দিয়ে ধরো এটা এরকম করলাম, যে আমি এই যে আমার যে পি লোডটা দিব, সেই লোডটাকে এখানে এসে সাম হাউ ভাগ করে এদিকে p/2 আর এদিকে p/2 দিয়ে দিলাম। তার মানে কি, আমরা একটা পয়েন্ট লোডকে কি ভাগ করে ফেলছি, কয় পয়েন্টে ভাগ করে ফেলছি? 2 2 point, পয়েন্টে। 2 পয়েন্টে। এই ধরনের লোডকে বলা হয় কি, দেখো 2 পয়েন্ট লোডিং। এবং ধরো যদি এটাকে এমন ভাগে ভাগ করি যে ডিস্টেন্স গুলা, টোটাল যদি ধরো আমার এই থেকে এই পর্যন্ত এল লেন্থ হয়, তাহলে এখানে আমি 3 ভাগে ভাগ করে ফেলি, l/3, l/3, l/3। সো এখন উপরেরটা ভুলে যাই, এখন দেখো এই যে নিচে যে ছবিটা আঁকা ছিল সেটার দিকে তাকাও, ওই যে ওইটাকেই কিন্তু আমি এখানে করছি, সিঙ্গেল পয়েন্ট লোডিং ছিল, তার 2 পয়েন্ট বানাই ফেলছি, বানাই ফেলে এই যে নিচে ডায়াগ্রামটা আঁকছি। এখন এরকম একটা লোডিং এর জন্য এই যে p/2 তার জন্য শেয়ার ফোর্স ডায়াগ্রাম আর বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম, এটা কি তোমরা আঁকতে পারবা? আঁকা আছে এখানে, তোমরা কি পারো? জি স্যার। পারো তাই না?
এবং ভ্যালু কত আসে সেটা বলতে পারো, যে আলটিমেট মোমেন্টের ভ্যালু কত আসে? জি স্যার, মোমেন্ট ওই যে ক্ষেত্রফল বের করে শেয়ার ফোর্সের ভ্যালু বের করে তারপর মোমেন্ট ডায়াগ্রাম থেকে মোমেন্টের ভ্যালু বাইর করতে হয়। সো এগুলো তোমরা এই সলিড মেকানিক্স 1 এন্ড 2 2 কি এই সেমিস্টারে পড়তেছো না গত সেমিস্টারে হয়ে গেছে? স্যার 2 এই সেমিস্টারে পড়তেছি। কিন্তু গত সেমিস্টারেই তো এসএফডি আর বিএমডি পড়ে ফেলছো তাই না? স্যার সো এটা একটু মনে ছিল। সো আই হোপ তোমরা এগুলা পারো। আচ্ছা, তাও আমি একটু দেখাই দিই। ধরো একটা নতুন স্লাইড ইনসার্ট করলাম আমি এখানে ব্ল্যাঙ্ক। দেখো যারা বুঝো না তারা আমার কাছ থেকে সিম্পল ডায়াগ্রামটা শিখে নাও। সো আমাদের ধরো এখানে সাপোর্ট, সিম্পলি সাপোর্টের একটা বিম, আমরা এখানে লোড দিছি p/2, এখানে লোড দিছি p/2, এবং ডিসটেন্স বলছি কি করছি আমরা ইকুয়াল 3 ভাগে ভাগ করছি তাই না? এটা হচ্ছে a, এটা হলো আমাদের l/3 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 যদি এরকম থাকে। সো এটার জন্য আমরা কি কি আঁকবো বলো? এসএফডি আঁকবো আর বিএমডি আঁকবো। সো এখন শুরুতে তাহলে আমাদের কি বের করতে হবে বলো? রিঅ্যাকশন কত আসে এখানে, সেটা এখানে আর এখানে রিঅ্যাকশন কত আসে সেটা আমাদের বের করতে হবে। সো সেটা আমরা কেমনে করতে পারি বলো? মোমেন্ট ধরে আর হলো এফএক্স হ্যাঁ, এফওয়াই ধরে। এটা যদি এ হয় আর এটা যদি বি হয় কি করবা বলো কোন পয়েন্টে? তারপর এটা সি হয়, এটা ডি হয় ইত্যাদি। সো মোমেন্ট রিঅ্যাকশন কেমনে বের করবা বলো? এটা হচ্ছে আর এ। প্রথমে এ পয়েন্টের সাপেক্ষে মোমেন্ট 0 ধরে তারপর বি এর সাপোর্ট রিঅ্যাকশনটা বের করব, তারপর এফওয়াই ইকুয়াল টু 0 ধরে সামেশন করে এ ওয়াই এরটা বের করব। সো এই পয়েন্টে মোমেন্ট ধরবা তাই তো? তাহলে এই পয়েন্টে মোমেন্ট ধরলে কি আসে? এবং আমরা বি ওয়াই এর মান করব ক্লকওয়াইজ পজিটিভ নিচ্ছি, তাহলে p/2 ইনটু কত বলো? l/3 হ্যাঁ প্লাস 2, এখন কত 2 হয়ে ইনটু যাবে? এল বাই 3 2 ইনটু এল বাই 3 2 ইনটু এল বাই l/3, তারপর কি আসবে? মাইনাস মাইনাস বি ওয়াই ইনটু 3 ইনটু এল বাই 3। rb ইনটু কত? l, টোটাল মিলে l হয়ে যাচ্ছে না, তিনটে l যোগ করে হ্যাঁ এল l এল ইকুয়ালস 3 টু 0। সো এখান থেকে দেখো আরবি কত আসে, এখানে 2 দিয়ে কাটা গেল, এটা হচ্ছে pl/3 আর এটা হচ্ছে pl/l, সব জায়গা থেকে এলও কেটে দিতে পারি তাই না? জি স্যার। এখানে এল আছে, এখানে এল আছে, এখানে আছে, এল কেটে দিতে পারি। তাহলে ধরো লিখতে পারি p/6 তাই তো, প্লাস p/3 ইকুয়ালস টু আরবি। হুম তাহলে আরবি ইকুয়ালস টু কত হয় বলো? by equal হ্যাঁ by equal আচ্ছা, বিওয়াই বলতেছো তুমি, আমি আর বলতেছি বাই 2 এখন সামেশন এফ অফ ওয়াই করলে কিন্তু আরবিও বের হয়ে যাবে, সেটাও কি হয়ে যাবে? p/2 হয়ে যাবে। 2 হবে। হ্যাঁ, সো এখন যদি এসএফডি আঁকি দেখো এখানে হচ্ছে পজিটিভ p/2, সো উপরের দিকে p/2 পর্যন্ত গেলাম ধরো এইটুক, এবং p/2 এই থেকে এই পর্যন্ত কন্টিনিউ করবে। এই p/2 ছিল উপরের দিকে, আবার এই p/2 নিচের দিকে, তার মানে কি এবারটাকে ধরে নিচে নামাই দিবে। নিচে নামাই দিয়ে কিন্তু এখন আর কিচ্ছু নাই, দেখো পর্যন্ত চলে আসবে। এখন আবার দেখো নিচের দিকে আরেকটা p/2 চলে আসছে, সো p/2 নিচের দিকে চলে যাবে, এই পর্যন্ত যাবে, নিচের দিকে p/2 ছিল, এখানে আবার উপরের দিকে একটা p/2, সেটা ধরে কি শূন্যের সাথে মিশিয়ে দিবে, এই তো হয়ে গেল p/2 এসএফডি। বুঝতে পারছো? জি স্যার। আর এখন বেন্ডিং মোমেন্ট কিছুই না, শুরুতে এই পয়েন্টে তো কোনো মোমেন্ট নাই, এখানে একদম সাপোর্ট আছে, এখানে মোমেন্ট 0। এখানে এসে মোমেন্ট কত হয়ে যাবে? এই যে p/2 কে তুমি যদি এই যে ডিসটেন্স দিয়ে গুণ দিয়ে দাও তাহলে পেয়ে যাবা, কিন্তু এখানে এই পর্যন্ত হঠাৎ করে মোমেন্ট একটা চলে আসবে, সেটা কি p/2 গুণ l/3 কত হয়? pl/6 pl/6। সো এখানে মোমেন্ট হবে pl/6, এবং এই মোমেন্টটা কিন্তু এই পর্যন্ত কন্টিনিউ করে যাবে, এবং এই পয়েন্টে এসে আবার সাপোর্ট আছে, আর কোনো মোমেন্ট নেই, এখানে এসে আবার 0 হয়ে যাবে। সো এগুলো খুবই সিম্পল। এই যে বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রামটা এঁকে দিলাম, এর ভ্যালু হবে pl/6। সো এরকম বিভিন্ন লোডিং প্যাটার্ন থাকলে এই বেন্ডিং মোমেন্ট কিরকম হয় সেটা
আইকো এই 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 ক্লাসে তো আর এগুলো শেখানোর স্কোপ নাই, তাও আমি একটা দেখাই দিলাম আর কি। সো এখানে কিন্তু এটাই করছে ওরা, L/2 ইত্যাদি ইত্যাদি দিয়ে করছে, কিন্তু আমাদের যদি প্রত্যেকটা যদি L/3 হইতো, হ্যাঁ, সমান 3টা ভাগ। আমি সমান 3টা ভাগ কেন করলাম, কারণ আমরা যে এক্সপেরিমেন্টটা করব সেখানে সমান 3টা ভাগ, এল কে 3 ভাগে ভাগ করছে। সো সেক্ষেত্রে কি হয়ে যাবে, এই যে PA/2 এটা হয়ে যাবে PL/6, এটা হয়ে যাবে কত, PL/6। বুঝতে পারছো? আজকে আমরা যে বিমটা করব সেখানে কিন্তু মোমেন্টের ভ্যালু হবে PL/6, এবং এটাই কিন্তু ম্যাক্সিমাম মোমেন্ট, তাই না? 0 থেকে শুরু হয়ে কিন্তু PL/6 ই ম্যাক্সিমাম হয়েছে। বুঝছি তো? জি স্যার। আচ্ছা, এখন আরেকটা জিনিস দেখাই। আজকে আমরা যে বিমটা টেস্ট করব সেটা দেখতে এরকম একটা বিম। দেখবা বিমের মাঝ বরাবর এরকম কতগুলো পয়েন্ট ইন্ডিকেট, দেখতে পাচ্ছ কালো কালো কতগুলো পয়েন্ট জি দেখতে স্যার। পাচ্ছ না? এখানে দেখবা উপরে নিচে 6টা জায়গা ইন্ডিকেট করা আছে, এবং এর মাঝখানে যে পয়েন্টটা এটাই কিন্তু কি বলতো, নিউট্রাল অ্যাক্সিস। নিউট্রাল অ্যাক্সিসের উপর 2টা পয়েন্ট, অ্যাক্সিসের নিচে 2টা পয়েন্ট। আমরা এগুলারই আইডেন্টিফাই করতে পারি। এটা ধরো 1 2 3, তারপর হচ্ছে 4 5, টোটাল 5টা পয়েন্ট আছে। এই 5টা পয়েন্ট দিয়ে আমরা কি করব, এই যে তোমরা যদি এই আমাদের স্পেসিমেনটা দেখো, এই যে দেখতে পাচ্ছ স্পেসিমেনের এই জায়গা আর এই জায়গা, ল্যাবে গেলে আরো বুঝতে পারবা। এইখানে কিন্তু এরকম 5টা জায়গায় ইন্ডিকেট করা আছে। দুই পাশে এরকম দেখবা লোহার কিছু জিনিস বসায় রাখছে। আসলে আমরা করব কি, আমরা এই ব্যাটাকে লোড দিব, হ্যাঁ, এই বিমটাকে লোড দিলে সে কি করবে বলো, এরকম ঝুঁকে যাবে না, বেঁকে যাবে। সো আমরা দেখবো বাঁকানোর আগে তো এই ব্যাটারা এরকম ছিল, বাঁকানোর পরে কি আসলে এই জায়গা এরকম থাকবে? দেখো এরকম হয়ে যাবে। সো বাঁকানোর পরে কোন পয়েন্ট গুলাতে টেনশন হইলো আর কোন পয়েন্ট গুলাতে কম্প্রেশন হইলো সেটা আমরা এখান থেকে মাপবো। সেই জন্য এখানে এরকম দেয়া আছে। আরো যদি ডায়াগ্রাম দেখাই নিচ্ছে, এই যে এখানে দেখতে পাচ্ছ এই জায়গাটা, এই জায়গাটা। সো এই যে এই পয়েন্ট থেকে এই পয়েন্টের ডিসটেন্স, এই পয়েন্ট থেকে এই পয়েন্টের ডিসটেন্স, সেটা যদি আমরা লোড দেওয়ার আগে একবার মাপি আর লোড দেওয়ার পরে আবার মাপি, তাহলে এই জায়গাটুকুতে কোন দিকে কম্প্রেশন হইতেছে, কোন দিকে টেনশন হইতেছে, কতদূর কম্প্রেশন হয়েছে, কতদূর টেনশন হয়েছে, এটাকে আমরা মাপতে পারবো বলো? জি পারবো স্যার। না? ওই জন্যই হইলো দেখবা এই বিমটার উপর এরকম কতগুলো দাগ আছে, এই যে এরকম দাগ আছে। আমরা আসলে করব কি, আমাদের একটা স্ট্রেন গেজ আছে, এই যে স্ট্রেন গেজ হইলো এই বেটা, এই যে এই বেটা স্ট্রেন গেজ। সো ওইখানে দুইটা জায়গা ইন্ডিকেট করা না তোমার, এই যে এই এক জায়গা, এই এক জায়গা। সো তুমি এই স্ট্রেন গেজের এই পয়েন্টটা হইলো এখানে ধরবা, আর এই পয়েন্টটা হইলো এখানে ধরবা লোড দেওয়ার আগে একবার, তাতে হইলো ডিস্টেন্স কত সেটা পাবা। আবার লোড দেওয়ার পরেও আবার একইভাবে ধরবা, তাতে ডিস্টেন্স কত, এই যে এখানে তোমাকে ঘড়িতে রিডিং দেখাবে, পাবা। এখন যদি লোড দেওয়ার পরেরটা থেকে লোড দেওয়ার আগেরটা, বা লোড দেওয়ার আগেরটা থেকে লোড দেওয়ার পরেরটা বিয়োগ করে দিই, তাহলে কি পাবো বলো? কতটুক সাইজ বাড়লো কি কমলো, তাই না? টেনশন হলো কি কম্প্রেশন হলো সেটা পেয়ে যাবো না? জি স্যার। এটা আমরা করব। এখনো বুঝতে সমস্যা হলে দেখবা এটা ল্যাবে গেলে ক্লিয়ার বুঝে যাবা। এই জন্যই আমরা আমাদের যে কাঠের স্পেসিমেনটা তার উপর এরকম কতগুলো জায়গা চিহ্নিত করে রাখছি, এই যে সেটা আমি এখানে দেখাইছি। ওকে, আচ্ছা, এখন আমরা বলছি আমরা 2 পয়েন্ট রুটিং দেবো। এটা হচ্ছে ডিফ্লেকশন, ম্যাক্সিমাম ডিফ্লেকশন কত আসে সেটা বাইর করে একটা ফর্মুলা। হ্যাঁ, এখানে আমাদের এক্সপেরিমেন্টে এটা তেমন কাজে লাগবে না, এটা কোনো, আমাদের এটা হলো স্পেসিমেনটা। সো এই স্পেসিমেনটার আমাদের তার লেন্থ কতদূর, মানে তোমার ডানে আর বাঁয়ে তো সাপোর্টে আটকা থাকবে একটা অংশ, সেটুক বাদ দিলে তার ইফেক্টিভ লেন্থ কতদূর সেটা আমাদের বের করতে হবে। তারপর তার ক্রস সেকশন বি কত, এইচ কত, এগুলো আমাদের এই তিনটা হলো আমরা কি মিটার স্কেল দিয়ে বা ফিতা দিয়ে, এবং এই মিটার স্কেল দিয়ে, এটা বড় সাইজ তো এটার স্লাইড ক্যালিপার থাকবে না, মিটার স্কেল দিয়ে আমাদেরকে শুরুতে মেপে নিতে হবে। তারপর আমরা এই যে এই মেশিনটাকে বলা হয় বিম টেস্টিং মেশিন, বিম টেস্ট করা হয় এই মেশিনটার। এই যে দেখো এই জায়গায় আর এই জায়গায় হইলো সাপোর্ট আছে, সেই সাপোর্টের মাঝখানে আমাদের বিমটাকে বসাই দিছি। বসাই দেওয়ার পরে আমরা কি করব, ওই যে লোড দিতে হবে 2 পয়েন্ট লোডিং, এই 2 পয়েন্ট লোডিং দেয়া হয় এই ব্যাটার মাধ্যমে, এটাকে আমরা বলি প্লাঞ্জার আর কি, 2 পয়েন্ট লোডিং দেওয়ার ডিভাইস। এই যে দেখো এইটা যখন কাঠের উপর বসে তখন এই পয়েন্ট বরাবর এবং এই পয়েন্ট বরাবর 2 পয়েন্ট বরাবর লোড দেয়। এখান থেকে তুমি লোডটা দিচ্ছ, যে পরিমাণ লোড দাও সেটা ভাগ হয়ে এই জায়গায় এবং এই জায়গায় অ্যাপ্লাই হয়। 2 পয়েন্ট লোডিং দিব।
এবং কদ্দুর লোড দিচ্ছ সেটা তুমি এই যে পাশের ঘড়িটা থেকে দেখতে পাবা কদ্দুর লোড দিচ্ছ। এখন এখানে একটা ঘটনা আছে, এই ব্যাটা হইলো এর কাজটা কি রকম, এটা হইলো ওই যে গাইড চাকা চেঞ্জ করতে দেখছো কখনো? জি স্যার। কি করে বলো তো? জগ লাগায় এটাকে ওই যে উপরের দিকে রাইজ করে দেয়। হ্যাঁ, এই যে ধরো এটার ভিতরে একটা হইলো হাতল লাগাইয়া এর যদি নিচের দিকে প্রেস করতে থাকে তখন এই ব্যাটা হইলো উপরের দিকে উঠতে থাকে। গাইড চাকাও কিন্তু এভাবে চেঞ্জ করে। সো আমরা করছি কি দেখো, এই যে এর এই উপরের মাথাটা ওই যে বিম টেস্টিং মেশিনের সাথে এখানে হইলে একদম কি করে দিছি, ফিক্স করে দিছি, এ কিন্তু তার উপরে উঠতে পারে না। সো তারপর যখন এটার আমি নিচের দিকে প্রেস করতে থাকি তখন কি করে, এই ব্যাটা উপরে গিয়ে ধাক্কা খায়। ধাক্কা খাইলে কি হয়, তার উপর লোড পড়ে না, সেই লোডটাই কিন্তু সে হইলো ওই যে নিচের বিমটার উপর ট্রান্সফার করে দেয়, সেইভাবে কাজ করে। বুঝছো ঘটনাটা? জি স্যার। মানে তারে তো আমরা উপরে এক জায়গায় আটকাই দিছি, সে তো এর উপরে বাইরে যেতে পারে না। এখন তুমি যখন তার নিচের দিকে প্রেস করবা সে কি করে, উপরের দিকে উঠার চেষ্টা করে কিন্তু পারতেছে না, যখন না পারে তখন কি করে, নিচের দিকে চাপটা দিয়ে দেয়। তো নিচের দিকে চাপ দিলে এই জায়গায় আর এই জায়গায় হচ্ছে লোড প্রয়োগ হয়। আর যেটা টুইস্টের জায়গা সেটা হলো এই ব্যাটা কিন্তু সরাসরি তোমাকে পাউন্ডে বা হচ্ছে কিলো নিউটনে লোড দিতে পারে না। সে আসলে কি, এটা হলো হাইড্রোলিক প্রেসারের মাধ্যমে লোডটা দেয়। সে আসলে কি দেয়, সে লোড দিতে পারে না, সে দেয় প্রেসার। এবং সেই প্রেসারটা দেয় সে কেজি পার সেন্টিমিটার স্কোয়ারে প্রেসারটা দেয়, মানে প্রতি সেন্টিমিটার স্কোয়ারের উপর সে কত কেজি করে লোড দেয়। এখন কিন্তু আমাকে তো কি করতে হবে, এই ব্যাটারি কিসে নিয়ে আসতে হবে, হয় নিউটনে নিয়ে আসতে হবে, না হলে কেজিতে নিয়ে, সরি হলো পাউন্ডে নিয়ে আসতে হবে। তাইলে আমার উপায় কি বলো তো, কি করা যেতে পারে? বুদ্ধি? কনভার্সন করব। কিভাবে করবা বলো? কেজি বা সেন্টিমিটার স্কোয়ার আছে তো, সেখান থেকে ধরো কেজিতে আনবো, তাইলে কেমনে আনবো? কেজিতে আই না তারপর পাউন্ডে বানাই ফেলবো। কেজি থেকে পাউন্ডের কনভার্সন তো জানো নাকি? জি স্যার, ওটা জানি, এটা সমস্যা না। 1 কেজি কত পাউন্ড বলো? 2.205 পাউন্ড। হ্যাঁ, মানে ওইটা করতে পারবো। হ্যাঁ, ওটা তো করতে তার পারবো। মানে হচ্ছে কেজি পার সেন্টিমিটার স্কোয়ার থেকে শুরুতে কিসে নিয়ে যেতে হবে, কেজিতে নিয়ে যেতে হবে। তার মানে কি, সেন্টিমিটার স্কোয়ার দিয়ে গুণ দিতে হবে। আর সেন্টিমিটার স্কোয়ার কোত্থেকে আসবে বলো? খুবই সোজা। দেখো আমি, সে কিন্তু প্রথম চাপটা খাইতেছে উপরের এখানে। সো উপরের এখানে তার যদি রেডিয়াসটা আমি জানি, সেখান থেকে কিন্তু উপরের এখানে কতদূর এরিয়া সেটা আমি বের করে ফেলতে পারবো নাকি? আমি যদি তোমাকে প্লাঞ্জারটা যেখানে চাপ খাইতেছে তার রেডিয়াস কত আর কত সেটা বলে দিই, বা ডি কত সেটা বলে দিই, তাহলে তুমি এরিয়া বের করে ফেলতে পারবা না? জি স্যার। 5/4 ডি স্কোয়ার। সো এরিয়া যদি, এটা যদি আমি তোমাকে সেন্টিমিটারে বল দিই, এটা ধরো এটা সামহাও এটা রেডিয়াসটা সেন্টিমিটার বা ডায়ামিটার সেন্টিমিটার বল দিই, তাহলে এরিয়া বের করলে সেটা কিসে আসবে? সেন্টিমিটার স্কোয়ার। তো যখন তুমি কত লোড দিচ্ছ, কত প্রেসার দিচ্ছ, সেটাকে হলো সেন্টিমিটার স্কোয়ার দিয়ে গুণ দিয়ে দাও, তাহলে কি হবে, সেন্টিমিটার স্কোয়ার কাটা যায় কি হয়ে যাবে, সেটা কেজি হয়ে যাবে। জি। সো আজকে আমরা এখানে যে রিডিংটা পাবো আর কি, ল্যাবে গিয়ে যে রিডিংটা পাবো সেটা পাবো কিসে, কেজি পার সেন্টিমিটার স্কোয়ার। তখন আমাদের কি করতে হবে, আমাদেরকে এই প্লাঞ্জারের ডায়া কত সেটা বলে দিবে সেন্টিমিটারে। তখন আমরা কি করব, ওই ডায়া থেকে এরিয়া বের করব এবং আমাদের প্রত্যেকটা এই লোডকে আমাদের সেই এরিয়া দিয়ে গুণ দিতে হবে। গুণ দিলেই সেটা আমরা কিসে পেয়ে যাব, কেজিতে। আর কেজি থেকে পরে কিসে কনভার্সন করে নিব, পাউন্ডে। বুঝাইতে পারছি? জি স্যার। ওকে, সো এইটুকু আমরা বুঝলাম। আবার দেখো, আমরা আরেকটা জিনিস এখান থেকে বের করবো। একটা তো বের করবো হলো এই যে এই পয়েন্টগুলা পরস্পর থেকে কত দূরে সরে গেল, সেখান থেকে টেনশন কত দূরে হলো, উপরে টেনশন বা নিচে টেনশন। আচ্ছা আরেকটা কথা বলো, বিমটাকে যখন আমি লোড দিব সে তো এরকম বেঁকে যাবে, হ্যাঁ। এখন বলো, বিমের উপরের সাইডে টেনশন হবে না কম্প্রেশন হবে, আর নিচের সাইডে টেনশন হবে না কম্প্রেশন হবে? স্যার উপরে কম্প্রেশন নিচে টেনশন। এক্স্যাক্টলি, কারণ উপরের দিকে কিন্তু দেখো বেঁকে গিয়ে কি দৈর্ঘ্য কি আগের মতো থাকতেছে না কমে যাইতেছে? কমে যাইতেছে, কমে যাইতেছে। আর নিচের দিকে দৈর্ঘ্য বেড়ে যাচ্ছে। বেড়ে যাইতেছে, বাড়তেছে। সো নিচের দিকে হবে টেনশন, উপরের দিকে হবে কম্প্রেশন। আমরা এই এক্সপেরিমেন্ট করে বুঝতে পারবো উপরে টেনশন হচ্ছে কি নিচে টেনশন হচ্ছে। আর নিউট্রাল অ্যাক্সিস বরাবর কি হবে বলো তো, ওইখানে টেনশন কম্প্রেশন কোনো কিছু কি হবে না, এক্স্যাক্টলি আগের মতোই থাকবে। আগের মতন থাকবে। আগের মতো থাকবে, থিওরিটিক্যালি থাকার কথা, আমাদেরটা হয়তো নাও থাকতে পারে, একটু একটু ওই দিক সরে যেতে পারে, কিন্তু থিওরিটিক্যালি নিউট্রাল অ্যাক্সিস বরাবর টেনশন বা কম্প্রেশন কিন্তু কিছুই হবে না, ওইখানে টেনশনও জিরো কম্প্রেশনও জিরো। আচ্ছা,
সো এটা তো আমরা বের করব যে এই পয়েন্টে টেনশন হলো কি কম্প্রেশন হলো নিচের পয়েন্টে, ওই যে আমরা 5টা পয়েন্ট ইন্ডিকেট করে দেখছি, সেই 5টা পয়েন্টে আমরা একটা টেনশন কম্প্রেশন দেখব এই যে এই মিটারের মাধ্যমে, স্ট্রেন গেজের মাধ্যমে। আরেকটা জিনিস আমরা দেখব, এই যে ব্যাটা হইলো শুরুতে সোজা ছিল, তারপর এই যে নিচে নেমে গেল, হ্যাঁ একটু নিচের দিকে নেমে গেছে না, তার অরিজিনাল পজিশন তো এখানে ছিল, নিচের দিকে নেমে গেছে, তার মানে কি হয়েছে, ডিফ্লেকশন হয়েছে। সো সে একেবারে মাঝ বরাবর কদ্দুর ডিফ্লেকশন হয়েছে সেটা মাপার জন্য এই জায়গায় একটা ডিফ্লেক্টোমিটার লাগানো আছে, যে আমরা যখন ম্যাক্সিমাম লোডটা দিব তার উপরে সে কদ্দুর নেমে যাবে। বুঝতে পারছো কি, জিনিসটা তো সোজা থাকবে না, জিনিসটা বাঁকাইয়া মাঝখানটা নিচের দিকে নেমে যাবে না, সাপোর্টে তো এটা এটার জায়গায় থাকবে, এটা এটার জায়গায় থাকবে, কিন্তু মাঝখানটা ঝুলে যাবে কিন্তু লোড দিলে। সো মাঝখানটা কদ্দুর ঝুলে গেল মানে কদ্দুর ডিফ্লেকশন হলো, সেটা আমরা আরেকটা জিনিস দিয়ে মাপবো, এটার নাম হচ্ছে ডিফ্লেক্টোমিটার, এই যে এরকম, এটাও আমরা এখানে লাগিয়ে রাখবো, ডিফ্লেকশন কত হচ্ছে সেটাও আমরা দেখবো। সো এই আমাদের কাজ, আমরা কি কি করব, এই যে সেই বিমটার একেবারে মাঝখানে এই বরাবর হচ্ছে বিভিন্ন পয়েন্টে কদ্দুর কম্প্রেশন কদ্দুর টেনশন হচ্ছে সেটা দেখব, আর হচ্ছে শেষ পর্যন্ত ম্যাক্সিমাম লোডের জন্য তার একেবারে মাঝ বরাবর কদ্দুর ডিফ্লেকশন হয়েছে সেটা আমরা দেখব। এই হইলো আমাদের কাজ, বুঝাইতে পারছে কি কাজ? জি স্যার। আচ্ছা, সো এখানে কেমনে করবো টেবো লেখা আছে। সো আমি মুখে বলতে কি করব, আমরা শুরুতে ল্যাবে গিয়ে আমাদের যে এই যে বিমটা দেয়া আছে, কাঠের বিমটা দেয়া আছে যেটা আমরা এখানে লাগাইছি, এই বিমটা হইলো এই মেশিনে লাগানোর আগেই, এই যে এই বিমটা তার হইলো ওই যে ইফেক্টিভ লেংথ কি বুঝছো, ওই যে সাপোর্টে যেটুক থাকে এইটুক বাদ দিয়ে বাকিটুক, এই যে এই পর্যন্ত কিন্তু সাপোর্টে লাগানো আছে, সাপোর্টে আটকানো আছে, তার বাইরে যেটুক এইটুক হচ্ছে ইফেক্টিভ লেংথ। সো এই মাথা থেকে এই মাথা পর্যন্ত আমরা ফিতা দিয়ে মেপে ফেলবো কদ্দুর। তারপর আমাদের কি লাগবে, বেটার ক্রস সেকশন লাগবে, হ্যাঁ এই পাশে এই দিক থেকে এই দিক পর্যন্ত কদ্দুর, আবার এই দিক থেকে এই দিক পর্যন্ত কদ্দুর, বি আর এইচ সেটা কদ্দুর সেটা আমাদের মেপে নিতে হবে। তারপর আমরা কি করব, আরেকটা জিনিস মেপে নিব, সেটা হলো এই যে আমরা এইটুক থেকে এইটুক, আমরা শুধু এইটুকের মধ্যেই টেস্ট করতেছি, এটাকে কি বলে বলো তো দেখি, যেটুকের মধ্যে আমরা লোড কদ্দুর হয় না হয় দেখি সেটাকে কি লেন্থ জানি বলে, গেজ লেংথ। সো আমাদের গেজ লেংথটাও মেপে নিতে হবে, যে এই যে দুই পাশে যে মেটালের জিনিস লাগানো আছে যার মধ্যে টেনশন কম্প্রেশন কত হচ্ছে আমরা দেখবো, সেই জায়গাটা লেংথ কত সেটাকে আমাদের মেপে নিতে হবে। তারপরে আমরা ব্যাটাকে এই যে এই মেশিনে বসাই দিব, বিমটাকে এই মেশিনে বসাই দিব, তারপর এই যে এই প্লাঞ্জারটা আইনা প্লেস করব, আর নিচে হলো ডিফ্লেক্টোমিটারটা লাগাই নিব, তারপর আমরা একটু একটু করে লোড দিব, লোড দিয়ে এই যে এই পয়েন্ট লোড দিয়ে কি করব, লোড দিয়ে এই পয়েন্টগুলা কদ্দূর নিচে নামতেছে উঠতেছে এইসব আমরা দেখবো, সেটা আমরা ডেটা শিটে কি কি করি সেটা আমরা দেখবো। এই আমাদের কাজ। আর একদম ম্যাক্সিমাম লোডের পরে, না ম্যাক্সিমাম লোড না, আমরা প্রত্যেকটা লোডের পরেই ব্যাটা কদ্দূর কদ্দূর করে ডিফ্লেক্ট করে সেটা আমরা দেখবো। এই জিনিসটা আমরা একটা ম্যাক্সিমামের ক্ষেত্রে দেখবো আর মিনিমামের ক্ষেত্রে দেখবো। এই যে এই মাপটা আমরা দুইবার নিব, লোড দেওয়ার আগে আর লোড দিয়ে একদম ফাইনাল লোড দেওয়ার পরে নিব। আর এই জিনিসটার রিডিংটা আমরা নিব প্রত্যেকটা লোড দেওয়ার পর পরে, আমরা একটু একটু করে লোড দিব। এখন প্রশ্ন আসছে, স্যার কতক্ষণ পর্যন্ত লোড দিব? এখন ওই যে তোমরা যখন স্ট্রেস স্ট্রেন করছো তখন লোড দিতে থাকলে একটা লিমিট পর্যন্ত লোড যখন আমি ব্যাক করাই সে আবার পূর্বের অবস্থায় ফিরে আসে, ওই লিমিটটাকে কি লিমিট জানি বলছি, পরীক্ষায় প্রশ্ন আসছে, বলো। যে লিমিট পর্যন্ত লোড দিতে থাকলে লোড সরাই নিলে আবার সে আগের অবস্থায় আসতে পারে, তাকে কি লিমিট? প্রপোর্শনাল লিমিট। প্রপোর্শনাল লিমিট। আমরা আসলে প্রপোর্শনাল লিমিটের মধ্যে লোড দিব, এর বেশি কেন দিব না বলো তো? এর বেশি দিলে কিন্তু ব্যাটার পার্মানেন্ট ডিফরমেশন হয়ে যাবে, আমরা সেটা চাই। পার্মানেন্ট ডিফরমেশন হয়ে গেলে আর কোনো কিছু ঠিকঠাক মতো কাজ করবে না, মানে রিডিং আর ঠিক মতো কাজ করবে না। সেই জন্য আমরা এমন ভাবে লোড দিব, কত লোড দিতে হবে সেটা হচ্ছে আমাদের রাশেদ ভাই বিজ্ঞ মানুষ, উনি কিন্তু জানে কত লোড দিলে আর প্রপোর্শনাল লিমিট ক্রস করবে না, উনি ওই পর্যন্তই লোড দিবেন। বুঝতে পারছি? সো এটা কিন্তু হলো প্রপোর্শনাল লিমিট ক্রস করে গেলে ওই লোড দিলে তারপর রিডিং গুলা কিন্তু কোনো কাজে আসবে না, কারণ তখন সবকিছু উল্টাপাল্টা হয়ে যাবে। ওই তোমার ম্যাটেরিয়ালটা স্পেসিমেনটা তার ধর্ম অক্ষুণ্ণ রাখবে না, তার ক্যারেক্টারিস্টিক্স চেঞ্জ হয়ে যাবে। সো প্রপোর্শনাল লিমিট পর্যন্ত আমরা লোডটা দিব। এখন আসি তাহলে ডেটা শিটটা দেখে, ডেটা শিটটা ধরো আমি এই যে তোমাদের ডেটা শিটটা আমি এখানে ওয়ার্ড ফাইলে খুঁজছি, এটা থেকে দেখে, দেখতে পাচ্ছ ডেটা শিটটা? দেখা যাচ্ছে?
জি স্যার। ওকে, দেখি এখানে কি কি লাগে। ওই যে বলছি এফেক্টিভ লেন্থ, আমি কিছু ডেটা তোমাদেরকে বলেও দিতে পারি। এই ইফেক্টিভ লেন্থ হচ্ছে তোমার 48 ইঞ্চ হবে। তারপর বিমের উইডথ হচ্ছে 2 ইঞ্চ আর ডেপথ হচ্ছে 3 ইঞ্চ। আর গেজ লেন্থ যেটা বলছিলাম এখানে লেখা নাই, এটা নিচে লিখে নিও। গেজ লেন্থ হচ্ছে 10 ইঞ্চ। আমাদের একই স্পেসিমেন দিয়ে করি তো, ভ্যালুগুলো আমি জানি, এই জন্য বলে দিলাম। আমি যদি ভুল না করি, না ভুলে গিয়ে থাকি, হ্যাঁ, গত সেমিস্টারে নিই নাই তো, ভুলেও চাইতে পারি, কিন্তু আমার মনে হয় এরকমই আছে। সো এই জিনিসগুলো শুরুতে মেপে নিব। তারপর আমরা কি বলছি বলো, লোড দিব, তাই না? হ্যাঁ, জি স্যার। লোড দেওয়া শুরু করব শূন্য থেকে, মানে এক সময় কোন লোড থাকবে না। তারপর কত করে, কত কেজি বা সেন্টিমিটার স্কোয়ার করে করে জানি বাড়ায়, আমার ঠিক মনে নাই। আমি মনে করতে পারি কিনা দেখি, কত সেন্টিমিটার কত করে করে জানি বাড়ায়। ম্যাক্সিমাম দেয় হচ্ছে 100 পর্যন্ত, শূন্য থেকে শুরু করে ম্যাক্সিমাম 100। এবং এই বলছি এই লোডটা কিসে দেয় বলো তো, উনি দিবে কিন্তু কেজি পার সেন্টিমিটার স্কোয়ারে। সেন্টিমিটার স্কোয়ার। আর তাহলে তুমি এরিয়া কেমনে পাবা? ওই যে আমরা বলছি কি প্লাঞ্জারের ডায়া, তাই তো, প্লাঞ্জারের ডায়া তোমাকে দিয়ে দিবে। প্লাঞ্জারের ডায়ারও ভ্যালু আমি বলে দিতে পারি। প্লাঞ্জার ডায়া খুব সম্ভবত হলো তোমার 22 সেন্টিমিটার, 22 বা 23 এরকম কিছু একটা, 22 সেন্টিমিটার, সরি 22 সেন্টিমিটার না, 22 মিলিমিটার। 22 মিলিমিটার হলে কত সেন্টিমিটার হবে বলো? 2.2 সেন্টিমিটার। তো তাইলে এরিয়া এখন বাইর করতে পারবা না? জি স্যার। 5/4 ইন্টু জি স্যার। 2.2 স্কোয়ার। সেখান থেকে এরিয়া যা হবে সেটারে কিসের সাথে গুণ দিতে হবে? এই যে এখানে লোডগুলোর সাথে গুণ দিলে তখন তুমি এটা কিসে পেয়ে যাবা? কেজিতে। কেজিতে পেয়ে যাবা। তারপর কেজি থেকে পাউন্ডে কিভাবে নিবা? কেজিরে 2.20, হ্যাঁ 2.025। 205 দিয়ে গুণ দিলে পাউন্ডে চলে আসবে। সো বুঝতে পারছি লোডগুলা কেমনে কনভার্সন করব? জি স্যার। আচ্ছা, আর এখানে যে লোড দিব, শূন্য দিব, তারপর কত করে 20 করে মনে হয় শূন্য দেয়, তারপর 20 দেয়, 40 দেয়, 60 দেয়, 80 দেয়, 100 দেয়। এগুলা কিন্তু কেজি বা সেন্টিমিটার স্কোয়ার। সো এগুলাকে কিন্তু শেষ পর্যন্ত কিসে কনভার্ট করে নিতে হবে? পাউন্ডে কনভার্ট করে নিতে হবে। আর প্রত্যেকটা লোড দেওয়ার পরে এই যে মিড স্পান ডিফ্লেকশন কোনটা বুঝতে পারছো তো? ওই যে নিচে যে জি একটা স্যার। মেশিন লাগানো ছিল, ডিফ্লেক্টোমিটার, এই যে নিচে যে মেশিন লাগানো ছিল, এই মেশিন থেকে রিডিংটা নেওয়া হয়। এটা হলো এই ডিফ্লেকশনটা। এবং এই ডিফ্লেকশনটা কিন্তু কতগুলা রিডিং পাবা, কতগুলা নাম্বার পাবা, ওই যে কম্প্রেসোমিটার টেনসোমিটারের মতো। তখন তাহলে এটারে কি করতে হবে? তুমি যদি মিলিমিটারে বা ইঞ্চে পাইতে চাও, কি করতে হবে বলো? এটারে হইলো 0.01 দিয়ে গুণ দিতে হবে, তাইলে পাইবা মিলিমিটারে এই নাম্বার গুলাকে। আর মিলিমিটার থেকে পরে ইঞ্চে কনভার্সন করতে পারবা তো নাকি? কত দিয়ে ভাগ জি দিতে স্যার। হয় বলো? 25.4 দিয়ে ভাগ, 25.4। হ্যাঁ 4 দিয়ে ভাগ দিলে মিলিমিটারে পেয়ে যাবে। সো প্রথম দুইটা জিনিস বুঝছো, লোড এবং মিড স্পান ডিফ্লেকশনটা কিভাবে পাবো, কিভাবে ক্যালকুলেশন করব, বুঝতে পারছি? জি স্যার। একেবারে কনভার্ট করে এখানে হইলো এটারে লিখো পাউন্ডে। আমি যদি ডিলিট করে দিই, কনভার্সন করে টোরে লোডটা লিখবা কিসে? পাউন্ডে। আর মিড স্পান ডিফ্লেকশনটা কিসে লিখবা? ইঞ্চে। ঠিক আছে? জি স্যার। আচ্ছা, এখন আসি তাইলে ওই যে এই যে 0.1, 0.2, 0.3, 0.4, 0.5 এগুলা কি জিনিস বুঝতে পারছো? জি স্যার, ওই যে আমরা যে স্টিলটা ওই যে, লাগানো হয়েছিল হ্যাঁ যে ওইটা। স্টিলটা লাগানো হয়েছে, আহ যে ভাবে ধরবা, 3 নাম্বার পয়েন্টটা হচ্ছে, 3 নাম্বার পয়েন্টটা বলছিলাম এটা কি, এটা হলো নিউট্রাল অ্যাক্সিসের পয়েন্টটা। তার উপরে 2টা পয়েন্ট, নিচে 2টা পয়েন্ট। এখন হলো ওই রাশেদ ভাই কোনটাকে 1 নাম্বার পয়েন্ট আর কোনটাকে 5 নাম্বার পয়েন্ট বলে? উপর থেকে নিচে গেলে উপরেরটা 1 আর একদম নিচেরটা কত হবে? 5 হবে। আর যদি নিচ থেকে উপরে যাও তাহলে একদম নিচেরটা হবে 5, তার উপরে আস্তে আস্তে গিয়ে শেষ পর্যন্ত হবে 1 হবে। 3 নাম্বারটা কিন্তু সবসময় মাঝখানে থাকবে নাকি? জি স্যার। সো এটা রাশেদ ভাই কেমনে রিডিং দেয় আমি জানি না। সো যেভাবে দেয় সেই অনুপাতেই লিখবা। এখানে কি করতে হবে, শুরুতে যখন কোনো লোড নাই, তখন এই যে পয়েন্ট গুলা তো তোমার বিমের মাঝখানে এরকম নাই, যে এই মাঝখানে একটা, মানে দুই পাশে 2টা আর কি, তার নিচে হইলো 2টা, আর উপরেও কয়টা? 2টা না?
এই যে, সো তোমাকে কি করতে হবে, যখন কোনো লোড নাই তখন হলো স্ট্রেন গেজ দিয়ে স্যারের কি ওয়াইফাই গেল? আমি তো ভাবতেছি আমার ওয়াইফাই প্রবলেম, মনে হয় কারেন্ট গেছে। এ সাদনান 11:30টায় যে ম্যাথ ক্লাস দিয়ে রাখছে, এটা কি করবি? ম্যাম কি রে রাখছে? বল ভাই পিছাইতে। আরে 11:30টার দিকে নাফিসা ম্যাম ক্লাস দিচ্ছে, ক্লাসটা পিছাইতে বল, কারণ কি আমাদের তো ল্যাব ক্লাস তো ফিক্সড আগে থেকেই। ম্যামরে তো আমি মেল করছি কালকে রাতে। কিছু বলে নাই? 10 এর পরে ক্লাসটা নেছে, 9টা থেকে ক্লাস। মেলে রিপ্লাই দেয়নি। আরে ওই কটা সময় বলবো? হ্যাঁ কে গুলো ক্লাসটা নিতে? বললাম মাহফুজে যে বলছো। সারাদিন ক্লাস করবো আজকে। এবার তো ইসিএন ক্লাস আছে। ভাই ইসিএন ভালো লাগে না ভাই। ওই সময় মিটিং থেকে কইতেছিল, তখন স্যার আইসা করছে। স্যার কি আসছে? আরে না, তখন মানে একবারে শুরুতে আমি মিটিং এ ঢুকছি, প্রিন্সও ঢুকছে, কথা হইতেছে, হুট করে স্যার ঢুকে গেছে। সরি, ল্যাব ল্যাব ক্লাসটা নেওয়া শুরু করো। আর কথা কইস না। স্যার কি প্রেজেন্ট স্যার নিছে? আসছে, স্যার আসছে। হ্যালো, তোমরা কি আমাকে শুনতে পাচ্ছ? জি স্যার। আচ্ছা, আমার এখানে ইলেকট্রিসিটি চলে গেছে, এই জন্য আমি ফোন ডাটা দিয়ে ঢুকলাম। আমি জানি না কতদূর ভালো শোনা যাচ্ছে, ক্লিয়ার শোনা যাচ্ছে কি? জি স্যার। জি স্যার। আচ্ছা, তাহলে আমরা আবারও যেখানে ছিলাম। ফোন ডাটা তো এটা আসলে বেশি রিলায়েবল না, যদি ক্লিয়ার শুনতে না পাও তাহলে আমাকে কিন্তু সাথে সাথে বইলো। আশা করি কারেন্ট চলে আসবে একটুক্ষণের মধ্যেই। ক্লিয়ার না শুনলে আমাকে সাথে সাথে বইলো যে স্যার শোনা যাচ্ছে না, ঠিক আছে? ওকে স্যার। আচ্ছা, এখন তো শোনা যাচ্ছে, ক্লিয়ার শোনা যাচ্ছে তো, তাই তো? জি স্যার। আচ্ছা, ওকে।
হ্যাঁ, এখন শুনতে পাচ্ছ? আমার কারেন্ট চলে আসছে, এখন ভালো শোনার কথা। জি স্যার। ওকে, স্যার। এখন থেকে সমস্যা হবে না। সো আমরা এই জায়গায় ছিলাম যে আমরা বলছি লোড দেওয়ার আগে প্রত্যেকটা পয়েন্ট 1 2 3 4 5 নাম্বার 5টা পয়েন্টেরই এখান থেকে এখানে ডিসটেন্স কত সেটা আমরা এখানে লিখে ফেলবো। আর যখন একেবারে ফাইনাল ম্যাক্সিমাম লোডটা দিব তখন আবার প্রত্যেকটা পয়েন্টের যে ডিসটেন্স প্রত্যেকটা পয়েন্টের যে ডিসটেন্স সেটা আবার আমরা এখানে লিখে ফেলবো একদম শেষে, যে জায়গায় 100 কেজি পার সেন্টিমিটার স্কয়ার লোড দিলাম সেখানে আবার লিখে ফেলবো। এখন এই ডেটাগুলো দিয়ে কি করব সেটা আমি এখন দেখাচ্ছি। সেটার জন্য আমাদের আরেকটা টেবিল করতে হবে, সেই টেবিলটা তোমাদের এই ডেটা শিটে নাই। সো সেই টেবিলটা আমি এখানে এঁকে দিচ্ছি, তোমরা একটু তোমাদের ডেটা শিটে এই টেবিলটা, ডেটা শিটের নিচ দিয়ে এই টেবিলটাও এঁকে নিবা। সেটা কি, সেই টেবিলটা হবে এরকম। এখানে আমরা লিখব পয়েন্ট, ওই যে আমাদের 5টা পয়েন্ট, সেই পয়েন্টগুলো এখানে থাকবে। এখানে হচ্ছে ডেপথ y ইঞ্চ, এখানে হইল স্ট্রেন, আর এখানে হইল স্ট্রেস, এবং এই স্ট্রেসটা হচ্ছে KSI তে, আর স্ট্রেনটা হবে আমরা ইঞ্চে যেহেতু নিয়ে গেছি ইঞ্চ বাই ইঞ্চ, আর ওয়াই তো ইঞ্চে। তারপর আমাদের পয়েন্ট কয়টা, 5টা, 1 2 3 4 5। সো এই টেবিলটা সবাই ডেটা শিটের নিচ দিয়ে এঁকে নাও। শোনা যাচ্ছে আমার কথা? জি স্যার। আচ্ছা, এই টেবিলটা আর কি তোমাদের ডেটা শিটের নিচে দেখো ফাঁকা জায়গা আছে, এই ফাঁকা জায়গায় এই টেবিলটা এঁকে নাও। এই টেবিলটা আমাদের লাগবে। এঁকে দিচ্ছ? এঁকে নাও, তারপর আমি বলতেছি। জি স্যার। আঁকা শেষ না? জি স্যার। ওকে, সো এখন এখানে আসলে আমরা কি কি লিখব দেখো। এই যে পয়েন্টগুলো ছিল, এই পয়েন্টগুলো হচ্ছে 3 নাম্বারটা কি বলছি, 3 নাম্বারটা হলো নিউট্রাল পয়েন্ট, তাই না? তাহলে 3 নাম্বারটার হচ্ছে ডিসটেন্স আমরা ধরে নিলাম 0। এরপরে তার উপরেরটা হচ্ছে যেটা একদম ইমিডিয়েট উপরে, তার উপরেরটা হচ্ছে তোমার 0.75 ইঞ্চ, তার উপরেরটা হচ্ছে তার তার আরো 0.75, তাহলে 0.75 আর 0.75 যোগ করলে কত হবে, 1.5। আবার নিচেরটাও একদম নিউট্রাল অ্যাক্সিসের নিচে যে পয়েন্ট সেটা হচ্ছে -0, আমরা ধরলাম উপরে পজিটিভ নিচে নেগেটিভ, ঠিক আছে, -0.75। আর তারও নিচেরটা ডিসটেন্স হচ্ছে নিউট্রাল অ্যাক্সিস থেকে মাইনাস কত হবে বলো, 1.5। এখন স্ট্রেন কিভাবে পাবা? স্ট্রেনটা পাবা তুমি শুরুতে কি করছো, শুরুতে কোনো লোড কি দাও নাই, তখন হইলে একটা ডিসটেন্স পাইছো, আর শেষ হইলে ম্যাক্সিমাম লোড তখন একটা ডিসটেন্স পাইছো। তাহলে স্ট্রেনটা কেমনে পাইবা বলো? ডিসটেন্স বাই ডিসটেন্স। হ্যাঁ, ডিসটেন্স শুরুতে হচ্ছে কদ্দূর বাড়ছে বা কদ্দূর কমছে সেটা। স্ট্রেনের ফর্মুলা কি বলো? স্ট্রেনের ফর্মুলা হ্যাঁ, ডেল এল ডিভাইডেড বাই এল। হ্যাঁ, তো ডেল এল কেমনে? ডেল এল হচ্ছে যদি আমি ওই যে 1 নম্বর পয়েন্টে কোনো লোড যখন দিলাম না সেখান থেকে যখন ম্যাক্সিমাম লোড দিলাম
সেটা যদি বিয়োগ করে দিই সেটাই ডেল্টা এল না? জি স্যার। হ্যাঁ, আর এলটা কি? এলটা হইলো ওই যে গেজ লেন্থ যেটা, সেটা। বুঝা গেছে? এখন জি স্যার। একটা কথা আছে। কথাটা কি? কথাটা হইলো এই যে এইখানে যে রিডিং গুলা পাইবা, ওই যে স্ট্রেন গেজ তোমাকে যে রিডিং গুলা দিবে সেগুলা কিন্তু দেয়া হচ্ছে মিলিমিটারে, সরাসরি আসবে। আর তোমার গেজ লেন্থ এখানে কিসে আছে? ইঞ্চে আছে। তাহলে কি করতে জি হবে? স্যার। এই মিলিমিটার গুলাকে কিসে নিয়ে যাইতে হবে? ইঞ্চ। ইঞ্চে নিতে হবে। বুঝছো তো? কনভার্সন করে নিও। বুঝা গেল কি? জি জি স্যার। স্যার। ওকে। সো আমরা আলটিমেটলি হচ্ছে কি করব তাহলে? ফাইনাল যে আমরা যদি আমি যদি আরেকটু স্পেসিফিক করে দেখাই, তাহলে আমাদের স্ট্রেন যে কোনো পয়েন্টের জন্য স্ট্রেন হবে তোমার এল, মানে ডেল্টা এল আর কি, ডেল্টা এল টু মাইনাস ডেল্টা এল ওয়ান ডিভাইডেড বাই এল। মানে হচ্ছে ফাইনাল লোড দেওয়ার পরে 100 কেজি লোড দেওয়ার পরে যেটা পাইছো সেখান থেকে জিরো লোডের যেটা সেটা বিয়োগ করবা, আর তাকে ভাগ দিয়ে দিবা কত দিয়ে? গেজ লেন্থ দিয়ে। প্রত্যেকটা পয়েন্টের জন্য করবা। সেটা করলেই তুমি এই যে এখানে স্ট্রেন কত কত হচ্ছে সেটা পেয়ে যাবা। বুঝতে পারছি? জি স্যার। বুঝতে পারছি। আচ্ছা, এখন বাইর করতে হবে আমাদের স্ট্রেস। স্ট্রেসের একটা ফর্মুলা শিখছিলাম সেই সকালবেলা, দেখি সকাল হয় নাই, আর একটু পরে, কোনটা জানি, ফাইনাল একটা ফর্মুলা যে তোমাদের মনে রাখতে বলছি। স্যার ওই যে E equal এই to যে, my by হ্যাঁ I epsilon। হ্যাঁ, E equals to my divided by I epsilon। সো আমরা এখানে লিখি কি জানি, দেখি তোমার মনে আছে, আমার তো মনে নাই, বলো। E equals to equal to my my by I epsilon। I epsilon। আচ্ছা, সো এখন আমরা শুরুতে বাইর করব এই ই এর ভ্যালু কত সেটা বাইর করব। ইটা কি জানো বলো? মডুলাস অফ ইলাস্টিসিটি। আচ্ছা, একটা জিনিস মনে রাখবা, এখানে যে এপসাইলনটা সেটা কিন্তু হচ্ছে ম্যাক্সিমাম। তুমি প্রত্যেকটার জন্য এপসাইলন কত সেটা পাবা, 1 নাম্বার পয়েন্ট, 2 নাম্বার পয়েন্ট, 3 নাম্বার পয়েন্ট, 4 নাম্বার পয়েন্ট, 5 নাম্বার পয়েন্ট, প্রত্যেকের জন্য এপসাইলন পাবা। এর মধ্যে কোনো একটা পয়েন্টের জন্য এপসাইলন পাইবা ম্যাক্সিমাম, সেটা হয় 1 নাম্বার পয়েন্ট হবে, না হলে 5 নাম্বার হবে। দেখো, কারণ ম্যাক্সিমাম এই টেনশন বা কম্প্রেশন কোন জায়গায় হবে বলো? ম্যাক্সিমাম কম্প্রেশন হবে হইলো একদম উপরে, আর ম্যাক্সিমাম টেনশন হবে উপরে। একদম নিচে। সো টেনশন বেশি হবে না কম্প্রেশন বেশি হবে সেটা আমি বলতে পারি না, কিন্তু 1 নাম্বার বা 5 নাম্বার পয়েন্টে তুমি ম্যাক্সিমাম ভ্যালুটা পাবা। এখানে কিন্তু ম্যাক্সিমাম ভ্যালুটা ইউজ করতে হবে। বুঝা গেল? 5টা ভ্যালু আসবে, তো 5টার মধ্যে ম্যাক্সিমামটা ইউজ করতে হবে। আর আই কেমনে পাবা বলো? বি এইচ ওটা কিউব স্যার বাই এই যে B cube by 12। 12। আমরা বি কত এইচ কত সেটা জানি। বি মনে হয় হচ্ছে 2 আর এইচ হচ্ছে 3, তাই না? একটু আগে বলে দিছি। জি স্যার। সেখান থেকে আই পাবো। ওয়াইটা কি? ওয়াইটা হইলো কি বলো? নিউট্রাল নিউট্রাল অ্যাক্সিস থেকে থেকে ডিসটেন্স। ডিসটেন্সটা কতদূর? ওই যে ম্যাক্সিমাম কম্প্রেশন বা ম্যাক্সিমাম টেনশন। সো সেটা আসলে কত হবে? ওয়াই ইকুয়ালস টু আসলে হবে এইচ বাই 2, তাই না? জি স্যার। যেহেতু রেক্টেঙ্গুলার আর কি, এইচ বাই 2, তাহলে সেটা কত হবে? এইচ হইলো তোমার 3, 2 দিলে 1.5 হবে। 1.5। হ্যাঁ। আর মোমেন্ট, ম্যাক্সিমাম মোমেন্টের ফর্মুলা কিন্তু আমরা জেনে ফেলছি, আমরা করছিলাম কি ছিল? PL বাই 12/6। 6। পিটা কি? পিটা হইলো ওই যে ম্যাক্সিমাম যে লোড তুমি দিবা, এই যে এইখানে ম্যাক্সিমাম যে লোডটা পাউন্ডে আসবে 100 কেজি বা সেন্টিমিটার স্কয়ার, এটা লোড দিলে তো একটা ম্যাক্সিমাম লোড যেটা পাউন্ডে আসবে সেটা হচ্ছে পি। ঠিক আছে? আর এলটা কত? এলটা বলে দিছি কত? 48 ইঞ্চ মনে হয়, না? বলে দিছি একটু জি আগে, স্যার। 48 ইঞ্চ। 48 ইঞ্চ। সো সব বসাই দিলে তুমি এমটা পেয়ে যাবা। তাইলে আমরা এম পাইলাম, ওয়াই পাইলাম, আই পাইলাম, আর এপসাইলন ম্যাক্স পাইলাম। এখান এই সব বসাই দিলে মডুলাস অফ ইলাস্টিসিটি পেয়ে যাব না? জি স্যার। আচ্ছা, যখন আমি মডুলাস অফ ইলাস্টিসিটি পেয়ে যাব, তখন আমরা আরেকটা ফর্মুলা দেখছিলাম কোথায়, যে মডুলাস অফ ইলাস্টিসিটি পেয়ে গেলে তাকে স্ট্রেন দিয়ে গুণ দিলেই কি পাওয়া যায়? স্ট্রেস পাওয়া যায়। মানে সিগমা ইকুয়ালস টু ই এপসাইলন। সো ই যখন পাই তখন সিগমা ইকুয়ালস টু ই মাল্টিপ্লাইড বাই এপসাইলন। এখন ই তুমি এখান থেকে বের করে ফেলছো,
এখন এই যে এইখানে এপসাইলন আছে, এখানে এপসাইলন আছে, এখানে এপসাইলন আছে, প্রত্যেকটা পয়েন্টের এপসাইলন দিয়ে যদি ই কে গুণ দিয়ে দিই তাহলে কি পেয়ে যাব, সেই পয়েন্টের স্ট্রেস পেয়ে যাব। সো এই যে স্ট্রেস গুলো এখানে ক্যালকুলেশন করে ফেলতে পারবো। বুঝা গেছে? জি স্যার। সো শুরুতে আমরা কি করছি, প্রত্যেকটা পয়েন্টের স্ট্রেন মাপছি, মেজার করছি, সেখান থেকে একটা কি ম্যাক্সিমাম স্ট্রেন পাইছি, এই যে এপসাইলন ম্যাক্স। তারপর আমরা কি করছি, এই যে মডুলাস অফ ইলাস্টিসিটির ফর্মুলায় সবগুলা প্যারামিটার বাইর করছি, বসাই দিছি, মডুলাস অফ ইলাস্টিসিটি পাইছি। তারপর এই মডুলাস অফ ইলাস্টিসিটিকে প্রত্যেকটা পয়েন্টের স্ট্রেন দিয়ে গুণ দিলেই আমরা কি পেয়ে যাব, ওই পয়েন্টের স্ট্রেসটা পেয়ে যাব। এই আমাদের ক্যালকুলেশন মোটামুটি শেষ, সবগুলা পয়েন্টের জন্য বের করে ফেলতে পারবো। বুঝছো? এই পর্যন্ত বুঝছো? বলো। জি স্যার। আচ্ছা, এখন দেখো এখান থেকে আমাদের কি কি জিনিস বের করতে হবে। দেখো মডুলাস অফ ইলাস্টিসিটি ক্যালকুলেশন করা দেখাইছি না, বলো। জি স্যার। ফ্লেক্সারাল রিজিডিটি এটা কি জিনিস বলতে পারবা? মডুলাস অফ ইলাস্টিসিটিকে যদি মোমেন্ট অফ ইনার্শিয়া দিয়ে গুণ দাও, যে জিনিসটা পাবা তার নাম হচ্ছে ফ্লেক্সারাল রিজিডিটি। সো মডুলাস অফ ইলাস্টিসিটি ক্যালকুলেশন করছি কি? জি স্যার। তারপর মোমেন্ট অফ ইনার্শিয়া, জি স্যার এটাও করছি, তাহলে দুইটা মাল্টিপ্লাই করে দেব, ফ্লেক্সারাল রিজিডিটি পেয়ে যাবা। গুড। ম্যাক্সিমাম কম্প্রেশন স্ট্রেস, ম্যাক্সিমাম টেনসাইল স্ট্রেস কোত্থেকে পাবা বলো? অলরেডি ক্যালকুলেশন করে ফেলছো। জি স্যার, ওই যে চার্টের মধ্যেই পাবো নিচে। এক্স্যাক্টলি। যদি এক নাম্বার পয়েন্ট আমরা সবচেয়ে উপরেরটা ধরছি, তাইলে এই যে এখানে যে রেজাল্ট আসবে সেটা কি হবে? ম্যাক্সিমাম কম্প্রেশন, তাই না? এক নাম্বার পয়েন্ট তো একদম উপরেরটা টপে। হ্যাঁ, আর 5 নাম্বারেরটা থেকে ম্যাক্সিমাম টেনশন বের হয়ে যাবে। সো সবগুলো প্যারামিটার বের করে ফেলছি। জি স্যার। করছি না? এখন হইলো আরেকটা ব্যাপার আছে, আজকে তো আর শান্তি নাই। কি শান্তি নাই বলো? গ্রাফ আছে স্যার। এই গ্রাফ আছে। হ্যাঁ, গ্রাফগুলা হ্যাঁ দুইটাই, যে দেখো। জি স্যার বলুন। লোড ডিফ্লেকশন আর হচ্ছে স্ট্রেন ডায়াগ্রাম ওভার দা হাইট অফ দা বিম। লোড ডিফ্লেকশনটা খুবই সোজা, এই যে লোডও আছে, ডিফ্লেকশনও আছে। সো দুইটা দিয়ে একটা গ্রাফ আঁকতে হবে। ওই দেখাই বলো, এই জায়গায় দিয়ে দেখাই না, দেখতে পাচ্ছ তো? জি স্যার। একটা গ্রাফ নিব, গ্রাফের এই যে লোড ভার্সেস ডিফ্লেকশন, তার মানে ওয়াই বরাবর হবে লোড গুলা, আর এক্স বরাবর কি হবে? ডিফ্লেকশন গুলা। সো এটা যদি বসাই দাও তাহলে তুমি কি পারবা? যখন কোনো লোড নাই তখন ডিফ্লেকশন আছে বলো? নাই। আর লোড দেওয়ার পরে ডিফ্লেকশন গুলো শুরু হয়েছে, তাইলে যে এইরকম একটা গ্রাফ পাবা। এই গ্রাফটাই কইছে ক্যালকুলেশন। হ্যাঁ, মূলবিন্দু গামী একটা সরল রেখা হবে, এই y mx টাইপের একটা সরল রেখা হবে। সো এটা আঁকতে পারবো? জি স্যার। আচ্ছা, আর আরেকটা আঁকতে হবে আমাদের। কোন জায়গা দিয়ে যে দেখাই, এখানে দেখাই, এইখানে দেখাই। আরেকটা আঁকতে বলছে, সেটা হইলো তোমার এই যে, আবার তো ভুলে গেলাম কি জানি আঁকতে বলছে, একটু ডেটা শিটে। আচ্ছা, স্ট্রেন ডায়াগ্রাম ওভার দা হাইট অফ দা বিম। হ্যাঁ, তার মানে হচ্ছে স্ট্রেন না, স্ট্রেন গুলো আঁকতে বলছে। স্ট্রেন গুলা কি? এই যে এই স্ট্রেন গুলা দেখো, এই টেবিলের এই ভ্যালু, আর হাইট গুলা কোনগুলা? হাইট গুলো হচ্ছে এগুলা, এই যে 0.75, 1.5, -0.75, 1.5, এগুলা যাবে হইলো ওয়াই অ্যাক্সিস বরাবর, আর স্ট্রেন গুলো হইলো এক্স অ্যাক্সিস বরাবর। সো আমি যদি একে একটু দেখাই, দেখো এই হইলো আমার গ্রাফের এটা হইলো এক্স অ্যাক্সিস, এটা হইলো ওয়াই অ্যাক্সিস, এটা এক্স, এটা হইলো ওয়াই। সো ওয়াই অ্যাক্সিস বরাবর আমার হাইট গুলা ছিল, একদম মূল বিন্দু কত ছিল? 0, 3 নাম্বার পয়েন্ট। তার উপরে একটা পয়েন্ট কত ছিল? 0.75, তার উপর 1.5, আর নিচের দিকে যদি যাও নিচে 0.75, দেন 1.5। এখন এগুলা প্রত্যেকটার জন্য এক্স এর ভ্যালু পাইছো না? কতদূর স্ট্রেন হইছে? জি স্যার, ওগুলা বসাবো। ওগুলা বসাবা। এখানে দেখবা যে এখানে একটা পাইছো, এখানে একটা পাইছো, এখানে দেখবে এখানে একটা পাইছো, এখানে একটা পাইছো, এবং এটাও যদি তুমি যোগ করো দেখবা যে সেটা মোটামুটি যাওয়ার কথা হইলো কোন জায়গা দিয়ে বলো? মূল বিন্দু যাবে না, একটু সাইড হয়ে যাবে। হয় উপরের দিকেও যাইতে পারে, নিচের দিকেও যাইতে পারে, কারণ আমাদের যেই
স্পেসিমেনটা কার্ডটা, হ্যাঁ, যদি কেউ জিজ্ঞাসা করে যে কেন তোমার মূল বিন্দু দিয়ে গেল না, আমাদের এই স্পেসিমেনটা অনেক পুরানো, আমরা অনেক বছর ধরে এই স্পেসিমেন দিয়ে আমরা এক্সপেরিমেন্ট করাই। সো তাতে কি হয়েছে, দীর্ঘদিন ধরে করতে করতে এই যে লোড দিতে দিতে ব্যাটা কিন্তু একটু বেঁকে গেছে। সো ওই জন্যই যখন লোড থাকে না, এখানে তোমার যখন লোড 0 দিয়ে যাওয়া মানে যখন লোড থাকে না তখন তার মধ্যে কোনো স্ট্রেন নাই, তাই তো? এটাই তো কথা। কিন্তু আমাদের এটা দীর্ঘদিন ধরে লোড দিতে দিতে যখন কোনো লোড আমরা দেই না তখনও তার মধ্যে কিছুটা স্ট্রেন দেখা যায়, এই জন্য সেই রকম দেখায়, আর কিছু না। বুঝছো তো কারণটা? স্যার তাইলে এটা একটা ইরর না? হ্যাঁ, এটা একটা এরর, অবশ্যই তুমি এটা লিখবা, ডিসকাশনে লিখবা। জি স্যার। কেন হয়েছে সেটা তো বলে দিলাম, এটা তুমি জি স্যার। অবশ্যই লিখবা। ওকে। সো এই মোটামুটি আমাদের এক্সপেরিয়েন্স শেষ। এক্সপেরিয়েন্সটা কিন্তু একটু একটু হলো ঝামেলাপূর্ণ, তাই না? অনেক কিছু করা লাগছে, একটু ঝামেলাপূর্ণ এক্সপেরিয়েন্স, এবং এটা অনলাইনে বোঝানো অনেক কষ্ট। আমি চেষ্টা করছি, বুঝছো তো নাকি? আমি চেষ্টা করছি ভাই, খুব কষ্ট করে চেষ্টা করছি। বুঝতে পেরেছি। হ্যাঁ, সো আর যদি একটু কনফিউশন থাকে সেটা যখন ল্যাবে গিয়ে সরাসরি কাজ করবা তখন দেখবো একদম ক্লিয়ার হয়ে যাবে, একদম ক্লিয়ার হয়ে যাবে পানির মতো। এখানে যেটা বেশি দরকার ছিল ক্যালকুলেশনস গুলা তো বুঝছি নাকি একদম সবগুলা? জি স্যার, জি স্যার। ওকে, গুড। সো এটা আমাদের শেষ। এখন কি 1 মিনিট বিশ্রাম নিবা পরেরটা শুরু করতে, না শুরু করে দিব? বলো, তোমরা যা বলবা তাই। শুরু করে দিব? আচ্ছা, শুরু করে দিই, শেষ করলেই বেঁচে যাই আমরা, তাই না? পরেরটা হচ্ছে 9 নাম্বার। আমি ডেটা শিটটা খুলে রাখি, দেখতে পাচ্ছ তো তোমরা না? জি স্যার। 9 নাম্বারের ডেটা শিট। 9 নাম্বারটা বেশ ইন্টারেস্টিং। 9 নাম্বার এক্সপেরিমেন্ট থেকে পরীক্ষায় কিন্তু প্রশ্ন আসে। হ্যাঁ, একটা প্রশ্ন আসে, আমি তোমাদেরকে একটা স্যাম্পল দিয়ে দিব, আজকে দিয়ে দিব, এখানে দেখাবো, দেখায় দিয়ে দিব, ওটা প্র্যাকটিস করো। আচ্ছা, 9 নাম্বারের নাম হচ্ছে কি বলো? পড়া যাচ্ছে তো? বাইএক্সিয়াল টেস্ট অফ মেটাল স্প্রিং। হ্যাঁ, স্প্রিং এর টেস্টটা আগে করছি, তাই না? এই যে কই আমাদের স্প্রিংটা দেখি, এই যে স্প্রিং। জি স্যার, হেলিক্যাল স্প্রিং এটা কোন? হ্যাঁ, কিন্তু ওইটা যত বড় স্প্রিং করছো তত বড় স্প্রিং আজকে আমরা করব না। আজকে আমরা কি রকম করব, এই যে একটা জিনিস দেখতে পাচ্ছ, একটা বোর্ড দেখতে পাচ্ছ, এটা হলো উপরে টপ ভিউ। জি স্যার। এই বোর্ডের নিচ দিয়ে দেখলে এরকম দেখা যায়, দেখো উপরে একটা বোর্ড, নিচে একটা বোর্ড, তার মাঝখানে কতগুলো স্প্রিং লাগানো আছে, খেয়াল করছো? খুব বেশি বোঝা যায় কিনা আমি বুঝতে পারতেছি। এই যে মাঝখানে কতগুলো স্প্রিং, 9টা স্প্রিং। উপর থেকে যদি দেখো এই 1 নাম্বার 2 নাম্বার 3 নাম্বার নাম্বারগুলো পড়তে পারতেছো? এই প্রত্যেকটা নাম্বারের নিচেই হইলে এরকম একটা স্প্রিং লাগানো আছে, 9টা স্প্রিং লাগানো আছে। এখন এই বোর্ডের উপর ধরো আমি তোমারে তুলে দিলাম যে এইখানে গিয়ে দাঁড়াও, আর এখানে গিয়ে তুমি দাঁড়াইলে লোডটা শুরুতে বোর্ডের উপর পড়বে, তারপরে এই বোর্ডটা এই লোডগুলা কাকে দিয়ে দিবে বলো তো? স্প্রিং কে দিয়ে দিবে। এক্স্যাক্টলি, প্রত্যেকটা স্প্রিং হইলে এই লোডগুলা নিয়ে দিবে। সো কোনোভাবে ধরো আমরা এখানে, এই যে আমি যেখানে আঁকলাম, এখানে ধরো আমি 10 পাউন্ড লোড দিছি। এখন কোনোভাবে তুমি যদি প্রত্যেকটা স্প্রিং কত লোড নিছে এটা মাপতে পারো, তারপরে সবগুলো স্প্রিং এর, এই 9টা স্প্রিং এর যে কে কত লোড নিছে এটা যোগ করে ফেলো, যোগ করে দেখবা যে এক্স্যাক্টলি 10 পাউন্ড হইছে। বুঝতে পারছো? কারণ আমাদের উদ্দেশ্যই ছিল এটা, নিচে স্প্রিং দিয়ে উপরে যা লোড দিচ্ছি সেই লোডগুলো স্প্রিং নিয়ে নিচ্ছে। তোমার যখন আমরা ওই যে তোমার সিসমিক লোড ডিজাইন করার জন্য, যে উপর থেকে হঠাৎ ইম্প্যাক্ট লোড আসলে, হ্যাঁ, সিসমিক লোড আসলে সেটা যাতে অ্যাবজর্ব করে ফেলে, কেন স্প্রিং দিই? এই জন্যই দিই, তুমি যে লোডটা দিচ্ছ সেটা স্প্রিং খেয়ে ফেলছে, নিচের দিকে আর লোডটা যাইতে দেয় নাই। বুঝা গেল? বোর্ডটার আর লোড নেওয়া লাগে না, স্প্রিং আসলে স্প্রিং খেয়ে ফেলে না, স্প্রিং হলে লোডটা নিয়ে তার নিচে ট্রান্সমিট করে দেয়, তখন এই বোর্ডে আর লোড থাকে না। লোডটা স্প্রিং নেয়, স্প্রিং নিয়ে নিচে যে বোর্ড, ধরো আমরা নিচে হলো মাটি আছে, মাটির উপর স্প্রিং, মাটি বা শক্ত কিছু, তার উপর স্প্রিং দিলাম, তারপর বোর্ড দিলাম, উপরে লোড দিলাম, এই লোডটা স্প্রিং নিবে, স্প্রিং নিয়ে হচ্ছে নিচে ট্রান্সফার করে দিবে, এই বোর্ডের উপর আর লোড থাকতে দিবে না। এটা হলো মেকানিজম। সো এরকম একটা এক্সপেরিমেন্ট আজকে আমরা করব। তার মানে আমি কি বলছি, উপরে যেই পরিমাণ লোড দিবা এই 9টা স্প্রিং ভাগ করে এই লোডটা নিয়ে নিবে, প্রত্যেকটা স্প্রিং কিছু কিছু লোড নিবে, এবং আলটিমেটলি এই লোডটা সবার মধ্যে ডিস্ট্রিবিউট হয়ে যাবে। আরেকটা জিনিস খেয়াল করো, এই যে এখান থেকে ধরো, দেখো, ধরো আমি এইখানে হইলো লোড দিলাম, 10 পাউন্ড লোড দিলাম, ধরো এই যে এটা হইলো এখানে এই 9 নাম্বার পয়েন্টটা, এটাতে আমি 10 পাউন্ড লোড দিলাম।
এখানে 10 পাউন্ড লোড দিলাম, 10 পাউন্ড। এখন বলো এই লোড এখানে এই স্প্রিং বরাবর লোডটা দিলে 1 নাম্বার স্প্রিং ওই স্প্রিংটাকে নিচে লোড দিলে, আচ্ছা 9 নাম্বারে লোড দিলে 9 নাম্বার স্প্রিংটা কোন দিকে উঠে, উপরের দিকে উঠে যাবে না নিচের দিকে নেমে যাবে? নিচের দিকে নামবে। কিন্তু 1 নাম্বারটা বলো, ওটা উপরে নাম্বারটা উঠে যাবে। উপরে উঠবে। ওইটা উপরে উঠে যাবে। সো এরকম করে কিন্তু দেখতে হবে, কোন কোন স্প্রিং উপরে উঠে যাবে, কোন কোন স্প্রিং নিচে নেমে যাবে। তার মানে কি দাঁড়াইলো, এই যে 9টা স্প্রিং এর কোন একটা স্প্রিং বরাবর তুমি যদি, কোন একটা স্প্রিং না, তোমার হচ্ছে এই টোটাল বোর্ডের যে কোনো জায়গায় যদি এখানে লোড দিই, এখানে দিই, স্প্রিং এর উপরে দিই, যেখানে লোড দিই, তাতে কোন কোন স্প্রিং এর মধ্যে কম্প্রেশন হবে আর কোন কোন স্প্রিং এ কি হবে, টেনশন হবে। টেনশন হবে। সব স্প্রিং এ কিন্তু কম্প্রেশন হবে না। সো ওই জন্য তুমি যে লোডটা, তার মানে হলো আমরা যদি তোমার লোড দেওয়ার আগে এই যে প্রত্যেকটা স্প্রিং এর হাইটটা মাপি, ধরো এই জায়গা থেকে এই জায়গা হাইট কত ছিল, প্রত্যেকটা স্প্রিং এর এই জায়গা থেকে এই জায়গা হাইট কত ছিল, এই হাইট গুলা মাপি, এবং লোড দেওয়ার পরে আবারও এই হাইট গুলা মাপি। সেই দুইটা হাইট যদি তুমি বিয়োগ করে একটা থেকে আরেকটায়, তাহলে কোন কোন জায়গায় দেখবা ভ্যালু প্লাস আসছে আর কোন কোন জায়গায় কি আসবে, মাইনাস আসবে। মাইনাস আসবে। কেন? কারণ কোন কোন জায়গায় কম্প্রেশন হয়েছে আর কোন কোন জায়গায় টেনশন। টেনশন হয়েছে। সো আজকে আমরা এটাও চেক করব যে আসলে কি তাই হয় নাকি। বুঝতে পারছি কি করব? জি স্যার। জি So, স্যার। দেখো কি কি শিখলা, যে এরকম অ্যারেঞ্জমেন্টে যে কোনো এক জায়গায় লোড দিলে লোডগুলো আলটিমেটলি সবগুলো স্প্রিং ভাগাভাগি করে নিয়ে নেয়। আর হচ্ছে কোন কোন স্প্রিং টেনশন ফেস করে, কোন কোন স্প্রিং কম্প্রেশন ফেস করে। এইটুকু শিখলাম, তাই না? জি স্যার। আচ্ছা, এখন দেখি আরেকটু থিওরি শিখে যায় কিনা। আচ্ছা, এখানে দেখবা কতগুলো, এই যে দেখো নড়াচড়া দেখতে পাইতেছো, টেনশন, কম্প্রেশন, শেয়ার, টরশন, বেন্ডিং, বাকলিং, কোনটাকে কি বলে তোমারে দেখাইতেছি, কিন্তু কোনটা দেখতে কেমন দেখতে পাচ্ছ নিচে এই যে নীল কালারে? জি স্যার। হ্যাঁ, সো এগুলো আমরা জানি, অলরেডি জানি। আজকে বেন্ডিং টরশনও পড়ছে, আজকে বেন্ডিং পড়তেছি, আর শৈলের সাইকেল লাস্ট এক্সপেরিমেন্টে বাকলিংও দেখাই দিব। একটা অ্যানিমেশন দেখাইলাম আর কি, তোমরা যাতে বুঝতে পারো কোনটা কেমনে হচ্ছে। আচ্ছা, আমরা যেটা দেখবো এই এক্সপেরিমেন্টের শুরুতে মনে হয় বলছে বাইএক্সিয়াল বেন্ডিং। বাইএক্সিয়াল বেন্ডিং কি সেটা আমরা একটু বোঝার চেষ্টা করি। দেখো প্রথম যে ছবিটা দেখতে পাচ্ছ, এখানে মোমেন্টটা হচ্ছে ওয়াই অ্যাক্সিসের সাপেক্ষে, মানে একটা অ্যাক্সিসের সাপেক্ষে মুভমেন্ট হচ্ছে। সো এই ফলে যে বেন্ডিংটা হয় তাকে আমরা বলি ইউনিঅ্যাক্সিয়াল বেন্ডিং। কার এখান থেকে জানি শব্দ আসতেছে, তুমি একটু মিউট করো। আচ্ছা, যদি বেন্ডিংটা একটা অ্যাক্সিসের সাপেক্ষে হয় তাহলে তাকে আমরা বলি ইউনিঅ্যাক্সিয়াল বেন্ডিং, ইউনিঅ্যাক্সিয়াল বেন্ডিং। আর এখানে দেখতে পাচ্ছ এই ডায়াগ্রামে দেখো বেন্ডিংটা এক্স অ্যাক্সিসের সাপেক্ষে হচ্ছে, ওয়াই অ্যাক্সিসের সাপেক্ষে হচ্ছে। এই যে এক্স অ্যাক্সিসের সাপেক্ষে, ওয়াই অ্যাক্সিসের এক্স অ্যাক্সিসের সাপেক্ষে হচ্ছে, ওয়াই অ্যাক্সিসের সাপেক্ষে হচ্ছে, তাকে আমরা বলি বাইএক্সিয়াল বেন্ডিং। কার ওখান থেকে শব্দ আসতেছে, তুমি একটু মিউট করো। ওকে, সো আমি যে কথাটা বলতেছিলাম, বেন্ডিং যদি শুধুমাত্র একটা অ্যাক্সিসের সাপেক্ষে হয় তাকে বলা হয় ইউনিঅ্যাক্সিয়াল বেন্ডিং, আর বেন্ডিং যদি দুইটা অ্যাক্সিসের সাপেক্ষে হয় তাকে আমরা বলি বাইএক্সিয়াল বেন্ডিং। এটা একটা জিনিস। আরেকটা জিনিস সেটা হচ্ছে লোডটা। হ্যাঁ, এই লোডটা, এই যে পি লোডটা, এই লোডটা যদি আমি সেন্ট্রয়েডে দিই, হ্যাঁ একদম সেন্টার বরাবর, দুইটা নিউট্রাল অ্যাক্সিস তার মাঝখানে সেন্ট্রয়েডে দিই, তাহলে তাকে আমি বলি কনসেন্ট্রিক লোড, একদম সেন্টার বরাবর দিচ্ছি। আর লোডটা যদি সেন্টার বরাবর না দিয়ে অন্য কোনো পয়েন্টে, এখানে দেখো এটা হচ্ছে সেন্টার, আমি দূরের কোনো পয়েন্টে দিলাম, তাকে আমরা বলি এক্সেন্ট্রিক লোড। সো ইউনিঅ্যাক্সিয়াল, বাইএক্সিয়াল আর কনসেন্ট্রিক আর এক্সেন্ট্রিক, বুঝতে পারছি? এটা তোমরা জানো খুব সম্ভবত। জি স্যার। ওকে, আচ্ছা, আর এখানে একটা ফর্মুলা ডিরাইভ করছে, ফর্মুলা ডিরাইভেশন তোমার জানার দরকার নাই, তুমি ফাইনাল ফর্মুলাটা মনে রাখো।
ফর্মুলাটা কিসের একটু আগে আমরা যে বলছি, ধরো এই যে এখানে একটা ছবি আঁকা হয়েছে, হ্যাঁ, এখানে এই বাইরের যে বর্ডার দেওয়া হচ্ছে এটা একটা সলিড বস্তু, তার নিচে এই যে এগুলা দেখতে পাচ্ছ, এগুলা কতগুলো স্প্রিং লাগানো হয়েছে। এখন ওই যে আমি যে কথাটা বলছি, যে কোনো একটা পয়েন্ট বরাবর যদি তুমি লোড দাও, তাহলে সেই লোডগুলো আলটিমেটলি কারা নিবে? এই স্প্রিংগুলো সবাই শেয়ার করে নিয়ে নিবে। এখন যে কোনো একটা স্প্রিং কি পরিমাণ লোড নিচ্ছে সেটা বাইর করার যেই ফর্মুলাটা, সেই ফর্মুলাটা হলো এই যে এটা। বুঝা গেল? আমরা যে বলছি আমরা কিন্তু ক্যালকুলেট করতে পারবো যে কোন স্প্রিং কি পরিমাণ লোড নেয়, সেটা বাইর করার ফর্মুলাটা হলো এটা। সো যে কোনো একটা স্প্রিং, হ্যাঁ, সে যে পরিমাণ ফোর্স ফেস করবে সেটার ফর্মুলা হচ্ছে পি বাই এন। পিটা হচ্ছে তুমি যে লোডটা দিলা, ধরো এই বরাবর পি লোড দিলাম, পিটা হচ্ছে সেটা। এনটা কি? এনটা হচ্ছে এই অ্যারেঞ্জমেন্টের সব মিলে যে কয়টা স্প্রিং থাকে। আমাদের আজকের অ্যারেঞ্জমেন্টে স্প্রিং কয়টা বলছি? 9টা। তার মানে আমাদের আজকের ক্যালকুলেশন এন কত হবে? 9। 9। আচ্ছা, এখানে আবার দেখো পি কি? পিটা হলো যে লোডটা দিলাম। ইওয়াইটা কি? ইওয়াইটা হচ্ছে এই যে ধরো এটা হলো আমার সেন্টার, যেই পয়েন্ট বরাবর আমি লোড দিচ্ছি, ধরো এই পয়েন্ট বরাবর আমি পি লোড দিচ্ছি, এখানে আমি পি পরিমাণ লোড দিচ্ছি, এই পয়েন্টের কোঅর্ডিনেট ইএক্স ই ওয়াই। সো যেই পয়েন্টে লোড দিচ্ছি মূল বিন্দু থেকে সেই পয়েন্টের এক্স দূরত্ব হচ্ছে ইএক্স, আর সেই পয়েন্টের ওয়াই দূরত্ব কি? ইওয়াই। সো এখানে ইওয়াইটা হচ্ছে ওই যে যেই পয়েন্টে লোড দিচ্ছি তার কি? ওয়াই কোঅর্ডিনেট। বুঝতে পারছি? জি স্যার। ওকে। আর নর্মাল ওয়াই যেটা, নর্মাল ওয়াইটা কি? নর্মাল ওয়াইটা হচ্ছে যেই স্প্রিং, ধরো আমি এখানে একটা স্প্রিং আছে, হ্যাঁ, যেই স্প্রিং এর ফোর্সটা বাইর করতেছি সেই স্প্রিং এর কোঅর্ডিনেট ধরো এক্স আর ওয়াই, তাহলে ওয়াইটা কি? যে স্প্রিং এর লোড বাইর করতেছি সেই স্প্রিং এর ওয়াই কোঅর্ডিনেট। বুঝতে পারছি? জি ইউআইটা স্যার। হচ্ছে লোডের কোঅর্ডিনেট, আর শুধু এক্স বাই ওয়াই হচ্ছে কি? স্প্রিং এর কোঅর্ডিনেট। বুঝা গেল? জি স্যার। আর এই যে সামেশন ওয়াই ওয়াই স্কোয়ার বা সামেশন এক্স স্কোয়ারটা কি? সেটা হচ্ছে প্রত্যেকটা পয়েন্টের, এই যে প্রত্যেক পয়েন্ট মানে হচ্ছে প্রত্যেকটা হচ্ছে স্প্রিং, প্রত্যেকটা স্প্রিং এর কোঅর্ডিনেট হবে, ধরো প্রথম স্প্রিং হচ্ছে x1 y1, দ্বিতীয় স্প্রিং এর কোঅর্ডিনেট x2 y2, এরকম আমাদের টোটাল কয়টা আছে? 9টা, x9 y9। তুমি যদি প্রত্যেকের স্কোয়ার করো, প্রত্যেকটা স্কোয়ার করো এবং তারপরে কি করো? সবগুলাকে সামেশন করে ফেলো, তাহলে যেটা পাইবা সেটাই হচ্ছে সামেশন এক্স আই স্কোয়ার এবং সামেশন ওয়াই আই স্কোয়ার। বুঝছো কিনা আমাকে বলো? জি স্যার। এবং এটা কিসের কোঅর্ডিনেট? এটা কি লোডের কোঅর্ডিনেট না স্প্রিঙ্গুলার? বলো। এটা স্যার স্প্রিংগুলার। স্প্রিঙ্গুলার। সো তাহলে ইএক্স ইওয়াই কি আমার সাথে বলো? ইএক্স ইওয়াই হলো স্যার লোডের। লোডের কোঅর্ডিনেট। আর এই যে এক্স আর ওয়াই এগুলা কি? স্প্রিং এর কোঅর্ডিনেট। আমাদের স্প্রিং এর কোঅর্ডিনেট। যে স্প্রিং এর জন্য ক্যালকুলেশন করব সেই স্প্রিং এর কোঅর্ডিনেট। আর সামেশন এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার কি? সবগুলো স্প্রিং এর কোঅর্ডিনেটকে শুরুতে স্কোয়ার করব তারপর সাম করব। দেখো এখানে কিন্তু অনেক গাধা করে কি শুরুতে সাম করে পরে স্কোয়ার করে, সেটা না, কিন্তু শুরুতে স্কোয়ার করতে হবে তারপর সাম করতে হবে। বুঝাইতে পারছি? জি স্যার। আচ্ছা, সো এটা হলো থিওরি। এই থিওরি আমরা দেখো এই ফর্মুলা কিভাবে থিওরিটিক্যালি কিন্তু এই ফর্মুলা ডিরাইভ করছে, এটা ডিরাইভ করা যায়, কিন্তু আমাদের এই ডিরাইভেশনের কোনো দরকার নেই, কিন্তু আমরা এই ফর্মুলাটা মনে রাখবো। কিন্তু এই যে পি বাই এন প্লাস পি ওয়াই ইন্টু ওয়াই ডিভাইড বাই সামেশন ওয়াই আই স্কোয়ার প্লাস পি এক্স ইন্টু এক্স ডিভাইড বাই সামেশন এক্স আই স্কোয়ার, এই ফর্মুলাটা আমরা মনে রাখবো। এবং কোনটা কি প্যারামিটার সেটা তো বুঝছি। সো এই ফর্মুলা অ্যাপ্লাই করে তুমি প্রত্যেকটা স্প্রিং কি পরিমাণ লোড নিচ্ছে সেটা ক্যালকুলেশন করতে পারবা। এখন আমাদের আজকের যে অ্যারেঞ্জমেন্টটা, হ্যাঁ, আজকের যে অ্যারেঞ্জমেন্টটা এই যে এইখানে এরকম। সো আমরা যদি ধরো সামহাও এখানে ধরো কোথাও একটা লোড দিলাম, কত? ধরো হলো 10 পাউন্ড লোড দিলাম। তারপর প্রত্যেকটা স্প্রিং এর আমরা কোঅর্ডিনেট জানি, এখান থেকে এই যে এটা হচ্ছে মূল বিন্দু, তাই না? এখান থেকে হলো প্রত্যেকটা স্প্রিং এর কোঅর্ডিনেট কত, এক্স কত ওয়াই কত আমরা বাইর করতে পারবো না ফিতা দিয়ে মেপে? জি স্যার। তারপর যে পয়েন্টে লোড দিচ্ছি সেই পয়েন্ট থেকে হলো ইএক্স ইওয়াই কত ফিতা দিয়ে মেপে বের করতে পারবো না? জি স্যার। তারপর আমরা একটু আগে যে ফর্মুলা পড়ছি, হ্যাঁ, ফোর্স বাইর করার, সেই ফর্মুলা দিয়ে প্রত্যেকটা পয়েন্টে কত ফোর্স আসছে সেটা বের করতে পারবো না 9টা স্প্রিং এর জন্য? জি স্যার।
তারপর সেই 9টা স্প্রিং এর ফোর্সকে যোগ করে দেখলে দেখবা যে এক্স্যাক্টলি 10 পাউন্ড চলে আসছে। সো এটা আজকে না আর কি, যেদিন ল্যাবে যাব সেদিন আমরা এটা প্রমাণ করব। বুঝছো কি করতে যাচ্ছি আমরা? জি স্যার। আচ্ছা, তার মানে এটা হচ্ছে থিওরির সাথে আমরা এক্সপেরিমেন্টের কিন্তু প্রমাণ করে দেখবো যে আসলে হয় কিনা। আরেকটা জিনিস করব, তোমার থিওরি থেকে একটা ফর্মুলা ডিরাইভ করা হয়েছে, এই যে এটা এফ ইকুয়ালস টু পি ডেল্টা এল ডিভাইডেড বাই সামেশন ডেল্টা এল। এটা হলো থিওরি থেকে আসছে। দেখো এখানে পিটা কি, পিটা হলো তুমি যে পরিমাণ লোড দিচ্ছ। ডেল্টা এলটা কি, ওই যে একটু আগে বলছি লোড দেওয়ার আগে তুমি যদি প্রত্যেকটা স্প্রিং এর লেন্থ মাপো এবং লোড দেওয়ার পরে এর লেন্থ মাপো এবং দুইটাকে মাইনাস করো, তাহলে তুমি কি পাবা? স্প্রিং কতদূর ডিফ্লেকশন, কতদূর ডেল্টা এল পাবা, কতদূর ডিফ্লেকশন করছে সেটা পাবা। আর সামেশন ডেল্টা এল কি, 9টা স্প্রিং এর জন্যই তুমি ডেল্টা এল পাবা, সেই 9টাকে যদি যোগ করে দাও সেটা সামেশন ডেল্টা এল। হ্যাঁ, তারপর এই ফর্মুলাতে বসাও, বসালে কিন্তু এটা হচ্ছে যে স্প্রিং এর জন্য ক্যালকুলেশন করতেছে তার ডেল্টা এল, আর এই সামেশন ডেল্টা এল হলো 9টা স্প্রিং এর যোগফল। তো এরকম করে তুমি প্রত্যেকটি স্প্রিং এর জন্য ফোর্স কত সেটা কিন্তু আরেকটা ফর্মুলা দেয়, এটা কিন্তু আরেকটা ফর্মুলা, প্রত্যেক স্প্রিং এর জন্য ফোর্স কত সেটা বের করা। এই ফর্মুলা দিয়েও আমরা করতে পারি। আমরা কিন্তু আজকে দুইটা ফর্মুলা দিয়েই করব। একটা হলো সরাসরি থিওরি থেকে যে ফর্মুলা পাইছি সেটা, আর এটা কিন্তু এক্সপেরিমেন্ট থেকে পাইছি, এটা থিওরি থেকে না, এক্সপেরিমেন্ট থেকে অনেকগুলো এক্সপেরিমেন্ট করে করে এই ফর্মুলা ডিরাইভ করা হয়েছে। তো আমরা এটাও করব আর এটাও করব। এটা বুঝতে পারছো তো? আমরা প্রত্যেকটি স্প্রিং এর শুরুতে লেন্থ কত সেটা মাপবো, লোড দেওয়ার পরে লেন্থ কত সেটা মাপবো, দুইটাই বিয়োগ করে ডেল্টা এল পাবো। তারপর যে 9টার জন্য ডেল্টা এল যোগ করে ফেলবো। তারপর প্রত্যেকটি স্প্রিং এর জন্য ফোর্স বাইর করব কিভাবে, ওই স্প্রিং এর ডেল্টা এল কত সেটা তাকে হলো কত লোড দিছি সেটা দিয়ে গুণ দিব, ডিভাইডেড বাই ওই যে সামেশন ডেল্টা এল দিয়ে ভাগ দিব। ভাগ দিলে প্রত্যেক স্প্রিং এর জন্য এফ পাবো, এরকম F1 F2 F3 এরকম করে 9টা এফ যোগ করে দিলে তুমি টোটাল ফোর্স পাবে, এবং দেখবা যে সেই ফোর্সটা আলটিমেটলি যদি এখানে আমি 10 পাউন্ড দিই 10 পাউন্ডই হবে। বুঝতে পারছি? জি স্যার। সো এবার তাহলে ডেটা শিটে যাই। আচ্ছা, কি কাজ করতে হবে শুরুতে? তাহলে শুরুতে কি কাজ করতে হবে তোমরাই বলো, শুরুতে কি করবা ল্যাবে গিয়ে? স্যার আমাদের সবগুলোর আগে স্যার ডিসটেন্স গুলো নিতে হবে। কোঅর্ডিনেট গুলা, তাই তো? জি স্যার। প্রত্যেকটা স্প্রিং এর কোঅর্ডিনেট কত, এই স্প্রিং এর কোঅর্ডিনেট কত, এই স্প্রিং এর কোঅর্ডিনেট কত। আচ্ছা, কোঅর্ডিনেট নেওয়ার সময় অনেকে ভুলভাল, এটা কিন্তু কোঅর্ডিনেট, সো কিন্তু প্লাস মাইনাস ঠিকঠাক মতো নিতে হবে। বুঝা গেল তো? অনেক ভ্যালু প্লাস আসবে, ওই যে আগেই বলছি কোন স্প্রিং এর জন্য প্লাস আসবে, কোন স্প্রিং এর জন্য মাইনাস আসবে, এক্স্যাক্টলি ওইভাবে তোমাকে যোগ বিয়োগ করতে হবে। প্লাস মাইনাস অ্যাভয়েড করা যাবে না, কনসিডারিং প্লাস মাইনাসই তোমায় করতে হবে। আচ্ছা, আমি যতদূর জানি, দেখো আমি দেখাই, আমি যতদূর জানি এই প্রত্যেকটা স্প্রিং একটা আরেকটা থেকে খুব সম্ভবত 9 ইঞ্চ করে দূরে। আচ্ছা, 9 ইঞ্চে কত সেন্টিমিটার হয়, কেউ কি আমাকে বলতে পারবা? ক্যালকুলেটর আছে তোমাদের সামনে? আছে কি? 9 ইঞ্চে কত সেন্টিমিটার হয় একটু বলো তো। এক ইঞ্চে কত সেন্টিমিটার বলো? স্যার 22.86। আর 22.86 তো এক্স্যাক্টলি, আমি ঠিকই আছি। প্রত্যেকটা তোমার এই ডিসটেন্সটা হচ্ছে 9 ইঞ্চ করে, মানে এই মূল বিন্দু থেকে এইদিকে যেই বরাবর আছে প্রত্যেকটা 9 ইঞ্চ, আবার এই পাশে 9 ইঞ্চ, ওই পাশে 9 ইঞ্চ, এই পাশে 9 ইঞ্চ। বুঝতে পারছো? এখান থেকে আমি এটা দেখতে পাচ্ছি না। তাহলে বলো 1 নাম্বার পয়েন্টের কোঅর্ডিনেট তাহলে কত হবে বলো? -22.8। আচ্ছা, ইঞ্চে বলো। 2 নাম্বার কত হবে? 09। 9। 3 নাম্বার কত হবে? 99। 9। 4 নাম্বার কত হবে? -90। 5 নাম্বার তো 00। 6 নাম্বার কত হবে বলো? 0 + 9। 0 + 9। 7 নাম্বার হবে -9 -9, তাই তো? 6 নাম্বারটা স্যার 9,0 হবে স্যার। 9, ও হ্যাঁ 9,0। 7 নাম্বারটা -9 -9। 8 নাম্বারটা হলো 0 -9। আর 9 নাম্বারটা কত? 9 -9। -9। সো এই হলো কোঅর্ডিনেট গুলো আমরা মেপে নিব।
তারপরে কি করতে হবে এবার বলো? তারপরে স্যার যেখানে লোড দিব স্যার ওইটারও আমাদের কোঅর্ডিনেটটা দেখতে হবে। হ্যাঁ, ধরো এই পয়েন্টে লোড দিব, লোড সম্ভবত রাশেদ ভাই কোনো একটা স্প্রিং এর উপর দেয়, হ্যাঁ, তাতে হইলে ওই ক্যালকুলেশন ইজি হয় আর কি। লোড আমরা যে কোনো জায়গায় দিতে পারি, ধরো এই জায়গায় দিলাম সেই পয়েন্টের কোঅর্ডিনেট মাপতে হবে, এই জায়গায় দিলাম সেই পয়েন্টের কোঅর্ডিনেট মাপতে হবে, কিন্তু রাশেদ ভাই ওই বাইরের দিকের কোনো একটা স্প্রিং এ দেয়, হয়তো এইটাতে দেয় বা এইটাতে দেয়, সো যেখানে দেয় তার কোঅর্ডিনেটটা আমাদের মাপতে হবে। গুড। তার মানে আমরা এই যে এক্স ওয়াই এবং ইএক্স ইওয়াই এই দুইটা মেপে ফেললাম, তাই তো? জি এখন স্যার। আর কি মাপতে হবে বলো? ওই যে আমাদের আর ডিফ্লেকশন কোথাও- লাগবে, এই ডিফ্লেকশন লাগবে না, তার জন্য কি মাপতে হবে বলো? স্যার ওই যে আমাদের হাইট গুলো মাপতে হবে স্যার, মানে আগে এক্স্যাক্টলি, কত ছিল লোডের হ্যাঁ আগে আবার হ্যাঁ, লোডের পরে। লোড দেওয়ার আগে এই যে বাইরে তোমার মিটার স্কেল বসায়া প্রত্যেকটা স্প্রিং এর হাইট কত সেটা মাপতে হবে। এখন বাইরে থেকে সবগুলোর হাইট মাপা যায়, কিন্তু 5 নাম্বারের এটা তো ভিতরের দিকে, একদম ভিতরের দিকে, 5 নাম্বার কেমনে মাপবা বলো? 5 নাম্বার তো মাপতে পারবা না, স্কেলের ভিতরে ঢুকতে পারবা না তো তুমি। তো সেটার জন্য সুবিধা আছে, সেটার জন্য আমরা করি কি, আমরা হলো 4 নাম্বার মাপি আর 6 নাম্বার মাপি, অথবা 2 নাম্বার মাপি আর 8 নাম্বার মাপি, মেপে 4 আর 6 অথবা 2 আর 8 এর এভারেজ করে দিই। বুঝা গেল? সেটা করে দিলেই মোটামুটি, মানে এক্সাক্ট করতে পারি না, কিন্তু 5 নাম্বার আলটিমেটলি 4 আর 6 এর এভারেজ করলে বা 2 আর 8 এর এভারেজ করলে যেটা হয় সেটাই 5 নাম্বার একটা হাইটটা। বুঝা গেল? আর যদি জি তুমি স্যার। সামহাও ভিতরে ঢুকে করতে পারো এক্সাক্টটা, তাহলে তার কথাই নেই, কিন্তু অত কষ্টের দরকার নেই। তারপরে কি করব? এরপরে হচ্ছে যে জায়গায় লোড দেওয়ার কথা সেই জায়গায় লোড দিয়ে দিব, লোড দিয়ে আবারও কি করব বলো? আবারও এই হাইট গুলা তারপর কত স্যার আবার সেটা মাপবো। মেপে নেব, এই আমাদের কাজ। সো এরপরে এখন দেখো একদম ডেটা শিটে চলে যাই, এখন আর কাজ নাই, ডেটা শিটে ক্যালকুলেশনটা দেখি। ক্যালকুলেশন দেখো খুবই ইজি, ফর্মুলা আছে, ফর্মুলা খালি বসাই দিব, এই আমাদের ডেটা শিটটা। ঠিক আছে, সো অ্যাপ্লাইড লোড কদ্দুর দিই আমরা, 2 4 5 6 জাল দিয়ে অ্যাপ্লাইড লোডটা কত সেটা আমরা এখানে লিখে নিব, তাই না? তারপর আমাদের টোটাল জি স্যার। স্প্রিং কত আমরা তো জানি, 9টা। তারপর এক্সেন্ট্রিসিটি মানে হচ্ছে যে পয়েন্টে লোড দিব সেটার এক্স কোঅর্ডিনেট কত, ওয়াই কোঅর্ডিনেট কত সেটা লিখে নিব। ঠিক আছে, তারপরে কি করব, ওই যে বলছি 9টা পয়েন্টেরই এক্স কোঅর্ডিনেট কত, ওয়াই কোঅর্ডিনেট কত, একটু আগে তোমরা অলরেডি বলেই ফেলছো। 1 নাম্বার ছিল -9 +9, 2 নাম্বার কি ছিল, 2 নাম্বার ছিল 0 9, তাই না? এরকম করে জি প্রত্যেকটা স্যার। লিখে ফেলতে পারবো না? এটা কিন্তু ইঞ্চে, জি স্যার। হ্যাঁ সেন্টিমিটার ইউজ করা যায়, ইঞ্চে করো সমস্যা নেই। তারপর কি করতে হবে, এই যে সামেশন এক্স আই স্কোয়ার ওয়াই আই স্কোয়ার কোত্থেকে পাবা? এই যে আগে এগুলো স্যার স্কোয়ার করব, স্কোয়ার তারপরে করে যোগ করবা। সামেশন করে দেব। ওই অনেকে করে কি তোমার এই যে আমাদের ডেটা শিটের এই সামনের এদিকে হইলো ওই একটু জায়গা করে অনেকে হইলো আরেকটা রো করে, সো তোমার ইচ্ছা, এখানে রো করে এখানে স্কোয়ার গুলা করে ফেলে আর কি, বুঝতে পারছো তো? এখানে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার করে তারপর সবগুলা যোগ করে, সো ওইটা করলে হবে। আর তুমি যদি একবারে করে এখানে যোগ করে লিখে দিতে পারো তাহলে হবে। সো এটাও পেয়ে গেলাম, এটা পেয়ে গেলাম, এটা পেয়ে গেলাম। এখন দেখো এই ফর্মুলা পি কত সেটা জানি, এন কত জানি, এক্স আই ওয়াই আই, এই যে এক্স আই ওয়াই আই, তারপর হচ্ছে সামেশন এক্স আই স্কোয়ার ওয়াই স্কোয়ার, সো বসাই দিয়ে প্রত্যেকটা স্প্রিং এর জন্য এটা বের করে ফেলতে পারবো না? জি স্যার। দেখবা কোনো কোনো স্প্রিং এর জন্য কি আসবে, প্লাস আসবে, কারোর জন্য মাইনাস আসবে, সো যা একদম এক্স্যাক্টলি প্লাস মাইনাস যা আসছে সেভাবেই কিন্তু তুমি ক্যালকুলেশনটা করবা। বুঝা গেল? কোনো প্লাস মাইনাস অ্যাভয়েড করা যাবে না। তারপর আর কি, এই যে L1 L2 এগুলা কি ছিল, এটা হলো লোড দেওয়ার আগে স্প্রিং এর লেন্থ কত ছিল সেটা, আর একটা হচ্ছে লোড দেওয়ার পরে স্প্রিং এর লেন্থ কত ছিল সেটা। সো তুমি যদি এখানে ডেল্টা এল আই তাহলে কি L1 - L2 অথবা L2 - L2 1 করলে হবে, যেটা খুশি সেটা করে দাও, করে এখানে ডেল্টা এল পেয়ে যাবা। আর কি লাগবে তোমার, সামেশন ডেল্টা এল, তাহলে কিভাবে পাবা? সবগুলা যোগ করে দিলে। এবং এখানেও খেয়াল করবে, এখানে কারো করার জন্য কিন্তু প্লাস পাবা, কারোর জন্য মাইনাস পাবা, সে প্লাস মাইনাস যেভাবে আছে ঠিক ওইভাবে রেখে তোমাকে যোগটা করতে হবে, ঠিক আছে? মাইনাস অ্যাভয়েড করা যাবে না। তারপর কি করবা, তোমার প্রত্যেকটা স্প্রিং এর জন্য ডেল্টা এল আছে, আবার সামেশন ডেল্টা এলও আছে, এই ফর্মুলায় বসাই দাও, তাহলে প্রত্যেকটা স্প্রিং এর জন্য ফোর্স কত সেটা পাবা। তারপর তোমাকে কি করতে হবে, এই যে প্রত্যেকটা স্প্রিং এর জন্য এইভাবে ফোর্স পাইছো, এইভাবে ফোর্স পাইছো, সামেশন করে দাও। 9টার জন্য এখানে টোটাল ফোর্স কত হয়েছে, এখানে টোটাল ফোর্স কত হয়েছে যোগ করো। ম্যাজিকটা কি দেখবা, তোমার এইখানে টোটাল লোড যেটা ছিল, ধরো এখানে টোটাল লোড যদি আমি 10 দিয়ে থাকি, দেখবা এখানেও 10 হবে, এখানেও 10 হবে।
এটাই আমরা প্রুভ করে ছাড়বো। বুঝাইতে পারছি? তোমার মাপটা যদি ঠিকঠাক থাকে তাহলে এক্স্যাক্টলি এই জিনিসই হবে, এর বাইরে হওয়ার কিছু নেই। বুঝতে পারছো? আর আরেকটা আনন্দের সংবাদ আছে, কি বলতো? আমাদের গ্রাফ নাই। না, এটার মধ্যে গ্রাফ নাই। ওইটার মধ্যে একটা গ্রাফ বেশি আঁকতে হবে, মন খারাপ করছো না? সো এটার মধ্যে আর গ্রাফ নাই। এখন খুশি হইছো? জি স্যার। কেন গ্রাফ আঁকতে কষ্ট হয়? কেন খুশি হইছো? আচ্ছা, বলছিলাম না তোমার ওই পরীক্ষার জন্য একটা জিনিস বলে দিব আমি। জি স্যার। আচ্ছা, এবার পরীক্ষার জন্য এক্সপেরিমেন্টের পরীক্ষার জন্য শুনো। আচ্ছা, এখানে আমরা সবগুলা কোঅর্ডিনেট মাপছি কার সাপেক্ষে বলো? 5 নাম্বার পয়েন্টের সাপেক্ষে, তাই না? 5 নাম্বার পয়েন্ট থেকে, কারণ এটাকে আমরা অরিজিন ধরছি। কেন ধরছি এবার শুনো। আমাদের এই বোর্ডটা, এখানে যে স্প্রিং এর অ্যারেঞ্জমেন্টটা কিন্তু ইউনিফর্ম, তাই না? ডান পাশ এবং বাঁ পাশ হলে একই রকম। বাঁ পাশেও 3টা, ডান পাশেও 3টা, উপরে 3টা, নিচে 3টা, নাকি স্প্রিং? জি স্যার। আচ্ছা, সেই জন্যই কিন্তু আমরা আসলে এই যে কোঅর্ডিনেট গুলা মাপি, সেটা হচ্ছে স্প্রিং অ্যারেঞ্জমেন্টের সেন্ট্রয়েড থেকে মাপি। এখন আমাদের এই বোর্ডে স্প্রিংটা যেভাবে আছে, সেই ক্ষেত্রে স্প্রিং অ্যারেঞ্জমেন্টের সেন্ট্রয়েড কিন্তু এইটা, কারণ একেবারে স্কোয়ার শেপ, তাই না? স্প্রিং গুলাও হইলো একেবারে এখানে একটা, 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 এখানে একটা। সো অটোমেটিক্যালি সেন্ট্রয়েডটা এখানে আসে। এখান থেকে সবগুলা কোঅর্ডিনেট মাপছি। কিন্তু কোনো একটা বোর্ডে, ধরো বোর্ডটা আছে এরকম, সরি মানে আমি রেক্টেঙ্গেল আঁকতে চাচ্ছি আর কি, হ্যাঁ, অত ভালো করে আঁকা জানিস, বা স্কোয়ার শেপ আঁকতে যাচ্ছি। কিন্তু ধরো স্প্রিং আছে এখানে একটা, এখানে একটা, এখানে একটা। এখন এখানে স্প্রিং এর অ্যারেঞ্জমেন্ট কি রকম বলো? এটা তো আর রেক্টেঙ্গেল বা স্কোয়ার হয় না, এটা কি হয়েছে? ট্রায়াঙ্গুলার না? জি স্যার। সো এই ক্ষেত্রে কিন্তু তোমাকে শুরুতে তাহলে কি করতে হবে? শুরুতে আগে স্প্রিং এর সেন্ট্রয়েড কোন জায়গায় সেটা বের করতে হবে। বুঝতে পারছি? এখন যদি তোমাকে আমি এটার কোঅর্ডিনেট, এটার কোঅর্ডিনেট, এটার কোঅর্ডিনেট দিয়ে দিই, তাহলে ওই 3টা কোঅর্ডিনেট থেকে স্প্রিং এর কোঅর্ডিনেট কোন জায়গায় সেটাকে বের করে নিতে হবে। বের করে নিয়ে ওইখান থেকে তোমার বিভিন্ন স্প্রিং এর ডিস্টেন্স কত, কোঅর্ডিনেট কত, সেটা বের করতে হবে। আমি একটা এক্সাম্পল খুলে দেখাচ্ছি। এটা আমি তোমাদেরকে এখনো দিই নাই, আমি ক্লাসরুমে আপলোড করে দিব। এটা বড় করে নি। এটা একটা পরীক্ষার প্রশ্ন, হ্যাঁ, পরীক্ষায় এরকম প্রশ্ন আসছে। সো দেখো, এখানে স্প্রিং বলছে এই যে এ পয়েন্ট, এখানে একটা স্প্রিং আছে, বিতে একটা স্প্রিং আছে, সিতে একটা স্প্রিং আছে। এখন বলো এটা, আচ্ছা আমি ওয়ার্ড থেকে খুলি তাহলে দেখাইতে সুবিধা। দেখতে পাইতেছো? জি স্যার। এখানে স্প্রিং গুলা কিরকম আছে বলো? ট্রায়াঙ্গুলার করে আছে না? জি স্যার। সো শুরুতে তোমাকে কি করতে হবে? শুরুতে তোমার এই ট্রায়াঙ্গেলের সেন্টারটা বের করতে হবে। এখানে প্রবলেমটা করা আছে কিন্তু। সো শুরুতে আমরা দেখো কি করছি, আমরা হলো ট্রায়াঙ্গেলের সেন্টারটা বের করছি, এবং এই ট্রায়াঙ্গেলের সেন্টার থেকে এই যে প্রত্যেকটা এক্স কত হয়, ইএক্স ইওয়াই কত হয়, সেন্ট্রয়েড, এই যে সেন্ট্রয়েড কোন জায়গায় কোন পজিশনে, সেখান থেকে আমরা ইএক্স কত, ইওয়াই কত, এক্স ওয়াই কত হয়, তারপর স্কোয়ার করে প্রবলেমটা করছি। সো এই প্রবলেমটা আমি লেকচারে দিয়ে দিব, মানে তোমাদের গুগল ক্লাসরুমে দিয়ে দিব, সেটা কিন্তু বসে বসে দেখবে এবং করবা, সবাই করবা। আমি জানি না এখানে টাইপিং কোনো মিস্টেক হয়েছে কিনা, হাতে লেখার পরে হইলো, পরে আবার এটা টাইপ করে দিচ্ছি তোমাদের সুবিধার্থে, হ্যাঁ। কোথাও কোথাও কোনো টাইপিং মিস্টেক আছে কিনা সেটাও নিজেরা ক্যালকুলেটর চেপে চেক করে নিও। এই প্রবলেমটা প্র্যাকটিস করে, এই টাইপের একটা প্রবলেম কিন্তু দেয়া হয়। বুঝা গেল? যদি হলো এখন যদি আমি ধরো এইখানেও একটা ইয়ে দিয়ে দিতাম, এইখানেও ধরো যদি একটা স্প্রিং দিয়ে দিতাম, তাহলে কি প্রবলেমটা একদম ইজি হয়ে যেত না? তখন কিন্তু এই পয়েন্টের সাপেক্ষে সেন্টারেড হইতো। কিন্তু যদি আমি ট্রায়াঙ্গুলার দিই তখন কিন্তু সমস্যা হয়ে যায়, তখন কিন্তু ওই ট্রায়াঙ্গেলের
সেন্ট্রয়েড আগে বের করতে হয়, তারপর এই পয়েন্ট থেকে তখন তোমার প্রত্যেকটা কোঅর্ডিনেটের ডিসটেন্স কতদূর, প্রত্যেকটা স্প্রিং এর ডিসটেন্স কতদূর বা লোডের ডিসটেন্স কতদূর সেটা হিসাব করতে হয়। বুঝতে পারছি? এই টাইপের প্রবলেম মনে হয় সলিড মেকানিক্সে তোমরা করছো বা সামনে করবা, করছো এখনো? স্যার আমরা এখানে নরমালি স্যার ট্রায়াঙ্গেলের সেন্ট্রয়েড বের করছিলাম আগে। এরকম ওগুলো ক্রিটিক্যাল কি টাইপের করা? করিনি। হ্যাঁ, এরকম টিপিক্যাল টাইপ করো নাই। সো বুঝতে পারছো তো আমি কি বলছি? জি স্যার। হ্যাঁ, এটা প্র্যাকটিস করো, এই ঈদের ছুটির আগে একটু প্র্যাকটিস করো। আর যদি বুঝতে সমস্যা হয় তাহলে হইলো ক্লাসরুমে আমাকে বইলো বা আমার কাছে আইসো, ঠিক আছে? প্র্যাকটিস করো, প্র্যাকটিস না করলে বুঝতে পারবো। আমি বুঝাইতে পারছি না, আমি বুঝলাম না, আমি মনে হয় বুঝাইতে পারছি, তাই তো? যদি তোমার জি একেবারে স্যার। হচ্ছে ইউনিফর্ম থাকে, মানে সিমেট্রিক্যাল থাকে, তাহলে তো খুবই সুবিধা। এই পয়েন্টেই তোমার এখন 4টে স্প্রিং যদি চারপাশে থাকে তাহলে তার সেন্ট্রয়েড এখানেই পড়বে। কিন্তু যদি ট্রায়াঙ্গুলার করে থাকে তাহলে সেন্ট্রয়েড কিন্তু আর ওইখানে পড়বে না, সেন্ট্রয়েড ওই স্প্রিং গুলার মাঝখানে কোনো এক জায়গায় পড়বে। তখন এখান থেকে কিন্তু প্রত্যেকটা কোঅর্ডিনেট, এখান থেকে স্প্রিং এ বি সি এদের কোঅর্ডিনেটও বাইর করতে হবে, আবার এখান থেকে পি এর কোঅর্ডিনেটও বাইর করতে হবে, ডিসটেন্স কত দূর হয় সেটা বিয়োগ করে, তারপর সেটা দিয়েই প্রবলেমটা করতে হবে। সো আমি দিয়ে দিব একটু পরে তোমাদেরকে, এটা আপলোড করে দিব, তোমরা পরীক্ষার জন্য মোটামুটি একটা প্রশ্ন বলেই দিলাম আর কি। এক্স্যাক্টলি এটা থাকবে না, কিন্তু একই এই ধরনেরই একটা প্রবলেম থাকে সব সময়। আর যদি ভাগ্য ভালো হয়, আমি তো প্রশ্ন করি না, প্রশ্ন করে আমাদের অন্যান্য ফ্যাকাল্টি যারা আছেন লেকচারার, ওনারা কেউ প্রশ্ন করেন। সো যদি এরকম রেক্টেঙ্গুলার দিয়ে দেয় তাহলে তোমাদের জন্য খুবই ইজি, আর যদি একটু এরকম দিয়ে দেয় তাহলে কিন্তু বুঝে শুনে প্রবলেমটা করো। সো এই নিয়ে মোটামুটি আমরা আজকে শেষ করলাম। বলো তো কোনো প্রশ্ন আছে কিনা? আর ঈদের পরে যেই দিন আমাদের ক্লাস হবে সেদিন কিন্তু এই কয়টা বাকি, রিপোর্ট বাকি বলো সাবমিট করার? স্যার 6 আর 2টো, 7 বাকি। 6 এর হ্যাঁ, সাথে রিপোর্ট সাবমিট বাকি। 6 আর 7 রিপোর্ট কিন্তু কমপ্লিট করে জমা দিয়ে দিবা, ঠিক আছে? দেরি করা যাবে না। আমি তো তোমাদেরকে সুযোগ দিছি, পরীক্ষার জন্য রিপোর্ট লিখতে নিষেধ করছি, এখন কিন্তু জি দিতে স্যার। হবে, ঠিক আছে? আর যেদিন ক্লাস করবো আমরা প্রথম দিন, সেদিন কিন্তু করবো ওই যে প্রজেক্টটা অলরেডি আপলোড করে দিছি। সো দেখে হয়তো বুঝবা না, আমি ক্লাসে বুঝিয়ে দিব, ঠিক আছে? আমাদের এক্সপেরিমেন্ট বাকি আর কয়টা? আরেকটা। আগামী ক্লাস হচ্ছে নবম সপ্তাহে আমরা এই 2টা এক্সপেরিমেন্ট ল্যাবে করে ফেলবো আর প্রজেক্টটা বুঝাই দিব। 10 নাম্বার ক্লাসে আমরা লাস্ট এক্সপেরিমেন্টটা করব। তারপর এই যে 10 নাম্বার যে সপ্তাহ, সেই সপ্তাহ অথবা তারপর 11 সপ্তাহ, এই 2 সপ্তাহ মিলে তোমরা হচ্ছে প্রজেক্টের জন্য এক্সপেরিমেন্ট করে টোরে প্রেজেন্টেশন এবং রিপোর্ট রেডি করে ফেলবা। তারপর হচ্ছে 12তম সপ্তাহে আমরা প্রেজেন্টেশনটা নিয়ে নিব তোমাদের। বুঝা গেল? ক্লাস টাইম প্রেজেন্টেশন নিয়ে নিব। আর 13তম সপ্তাহ আমাদের লাস্ট সপ্তাহ, ওই সপ্তাহে তোমাদের কুইজ হয়ে যাবে। বুঝা গেল? আমাদের এবার সময় কম, কারণ এক সপ্তাহ কিন্তু কম, তোমরা জানো তো। 14 সপ্তাহ না, আমাদের এবার 13 সপ্তাহ শেষ করতে হচ্ছে, ওই জন্য আমরা বেশ দৌড়াদৌড়ির উপরে আছি। তোমরাও আছো, আমরাও আছি। আমি বুঝতে পারছি তোমাদের একটু কষ্ট হচ্ছে, কিন্তু কিছু করার নাই, ইউনিভার্সিটি এটা করছে, আমরা কি করবো বলো? সো আর কারো কোনো প্রশ্ন আছে? না হলে আমি এখন তোমাদের অ্যাটেন্ডেন্স দিব। স্যার এটার উপর গ্রাফ আছে নাকি? কোনটার উপরে? এই এক্সপেরিমেন্টের মধ্যে লাস্ট যেটা করিয়েছেন। আচ্ছা, এটা অনেকে হইলো তোমার ওই বিভিন্ন জন্য, বিভিন্ন হইলো এই স্প্রিং গুলার জন্য ওই যে দুই ভাবে আমরা ক্যালকুলেশন করছি না, এই দুইটা দিয়ে একটা গ্রাফ করে, এটা কোনো কিছু মিন করে না, এটা লাগে না। ঠিক আছে স্যার। বুঝা গেল? এটা আমি আসে ওই মনে হয় ইয়েতেও আছে, লেকচারেও আছে নাকি আমি জানি না, ওটা আমি করতে বলি না, এটা করার কোনো মানে হয় না। দেখি, এই যে ওই যে তুমি দুই প্রকারে পাইছো না, একটা তো একটা হলো থিওরিটিক্যাল ফর্মুলা থেকে পাইছো, একটা এক্সপেরিমেন্ট ফর্মুলা থেকে পাইছো বিভিন্ন পয়েন্টের জন্য। সো দুইটা হচ্ছে একে দেখে আর কি দুইটার মধ্যে সামঞ্জস্য আছে কিনা। সো এটা না করলে এমন কিছু হবে না, এটা থেকে কোনো কিছু বাইরে না। বুঝা গেল? জি স্যার, বুঝতে পারছি। জি স্যার। এই যে দেখো, কাজ আর একটু কমাই দিলাম।